আসসালামু আলাইকুম। মাহিম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। কে আপনি? আমি কে সেটা জানার দরকার নাই, বরং আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, জি বলেন। তুমি নিশ্চয় জানো যে ইসলামের সর্বোচ্চ ইবাদত জিহাদ, জানো না? হ্যাঁ, এটা জানি তো আমি। আর নিশ্চয় এটা জানো যে বর্তমানে কাফেররা মুসলমানদের ওপর নির্যাতন করছে, বুঝছো? জি জি জি। তাহলে চুপচাপ বসে কেন? চলে আসো, আমরা একটা টিম গঠন করে জিহাদের উদ্দেশ্যে রওনা দেব। জি, তো কিন্তু ওই যে আপনার কোনো কিন্তু নয়, তোমাকে যেতেই হবে। আল্লাহর পথে জিহাদে যেতে কিসে তোমাকে বাধা দিচ্ছে? নাকি তুমি জিহাদে যেতে চাচ্ছ না? যাব, কিন্তু হ্যাঁ আপনার, আমি আপনাকে চিনি না জানি না, এখন হুট করে কোন জায়গায় যাব, এখন আদৌ এটা আপনার জিহাদ কিনা এটা তো আমাকে যাচাই করতে হবে, নাকি বলেন? আমি তো তারপর আপনাকে চিনিও না। আমি আগেই বলেছি, আমাকে চেনার প্রয়োজন নেই। তুমি কি মনে করো আমি মুসলিম নই? না, আপনি মুসলিম হতেই পারেন, কিন্তু এখন মুসলিম হলেই যে আমি তা বিশ্বাস করে নেব বা জিহাদে চলে যাব হুট করে কোনো যাচাই না করে, এটা কিন্তু আমি মানে কি হয়ে যাব বলেন আপনি? আপনি নিজেই বলেন। ধরেন একটা জায়গায় যাব, আমি সেখানে যদি যাচাই না করি, আমি যেমন ধরেন আপনি জিহাদে ডাকছেন, এখন সেটা যদি আমি যাচাই না করে হুট করে চলে যাই, এখন সেটা আদৌ জিহাদ কি জিহাদ না, এটা তো আমি জানি না, বুঝলেন না? এটা তো আমাকে যাচাই করতে হবে। তুমি কি কোরআন পড়োনি? কোরআনে আল্লাহ তার পথে জিহাদ করতে বলেছেন, কাফেরদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে। নাকি তুমি জিহাদকে অস্বীকার আমি আমি করছো? জিহাদকে কিন্তু না করছি না বা অস্বীকার করছি না, বুঝলেন না? জিহাদ তো আল্লাহ করতে বলেছে, আমিও রাজি আছি জিহাদে যাব। এখন ধরেন যে আপনি যে জিহাদে ডাকছেন, এখন সে আদৌ সেটা ইসলামের পক্ষে জিহাদ কি জিহাদ না, সেটা আমাকে জানতে হবে, বুঝলেন না ভাই? ঠিক আছে, সমস্যা নেই। তুমি যাচাই বাছাই করেই আসো। তোমার ভাই রনককে কিছুক্ষণ পর ফোন দিব আমি, তার সাথে পরামর্শ করে আসিও। সমস্যা নেই। আর মনে রেখো, এটা আল্লাহর পথে জিহাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখি আমি যাচাই করে, তখন যদি সত্যি হয় বা জিহাদ যদি হয়, এটা আমি ইনশাআল্লাহ যাব। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বুঝলে যে যে আমাদের যে আমরা চুল বড় রাখছি, হ্যাঁ, চুল বড় রাখতে কোনো সমস্যা নেই, বুঝেছো? হুম। আর এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাইয়া ঝড়। তাই তো, ঝড় শুরু হয়ে গেল। বৃষ্টি হতে পারে। চলো চলি আমরা, হ্যাঁ। আচ্ছা চলো। চলো। ঝড়। বৃষ্টি। তাহলে চলো নিচে। ভাইয়া কে কল দিছে? কল দিছি? কে? আননোন নাম্বার। আমি নাম্বার। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কে সেটা জানার দরকার নেই, বরং মন দিয়ে শোনো। মানে আমি বলছি, আপনি কে বলছেন? কে আপনি? আপনার পরিচয় দিন। রনক, তুমি নিশ্চয় জানো ইসলামের সর্বোচ্চ ইবাদত হচ্ছে জিহাদ। কাল আমাদের একটি টিম রওনা দিচ্ছে। তুমি তাদের সঙ্গে যোগ দাও। এটা আল্লাহর পথে লড়াই। ইনশাআল্লাহ বিজয় আমাদের। মানে আমি বুঝলাম না কিছু, মানে আপনি কে বলছেন আর আপনি আমার নাম জানলেন কিভাবে?
আর এখন কিসের জিহাদ এসব? মানে আমার তো কিছু মাথা ঢুকছে না। তুমি যদি কাল না আসো তাহলে পরে ব্যবস্থা নেওয়া হবে। মুসলিম থাকতে চাইলে কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে। দেখেন ভাই, আপনাকে একটা কথা বলি, ইসলাম শান্তির ধর্ম, হ্যাঁ? আর এসব নিরীহ মানুষকে হত্যা করা এগুলো জিহাদ না, এগুলো হচ্ছে জঙ্গিবাদ। আপনি যেসব কথা বলছেন এগুলো আমি কিছুই বিশ্বাস করি না। আপনি আপনার মন গড়া কথা বলছেন, এগুলো ইসলামের কথা না, এগুলো কোরআন সুন্নাহর কথা না। আর হ্যাঁ, আপনি যদি আপনার পরিচয় এখন না দেন তাহলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। সুতরাং আপনার পরিচয় দিন। আল্লাহ হ্যালো, হাফেজ। হ্যালো, হ্যালো। ভাইয়া কে ছিল? কে ছিল সেটা তো বলতে পারছি না। বুঝলাম না, হঠাৎ বলছেন যে আমার নাম্বার, বলছে জিহাদ করতে হবে নাকি কি এরকম, মানে কি? যাক, এই বিষয়ে আমরা পরে চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপারটা মুসাব্বির ভাইকে বললে কেমন হয়? যে তুমি বললা যে জিহাদ নাকি? হ্যাঁ, এই ব্যাপারটা মোসাব্বিরকে বললে হয়। তবে আমি মোসাব্বিরের আগে, যেহেতু এখন দুপুরের সময়, এখন তো ফোন ধরবে না সে, হুম, তো আমি মারুফকে একবার কল দিয়ে বলে রাখি বিষয়টা। ঠিক কারণ আছে। বিষয়টা আসলে চিন্তার বিষয়। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন করে জিহাদ করতে কেন বলবে কেউ? তাহলে তা তোমাকে আমি তো চিনি, ওকে চিনি না, ও আমাকে কিভাবে চিনি? এটা এটা তো তো একটা ভয়ঙ্কর ব্যাপার। তার ভয়েস চিনা চিনা লাগছিল। ভয়েস চেনা, না ভয়েস তো তেমন চেনা চেনা লাগছে না। তাহলে বুঝছি না কে ছিল সে। যাই হোক, আমি মারুফকে একবার কল দিই, তারপর বিষয়টা ক্লিয়ার করতে হবে। হুম। আচ্ছা, কে হতে পারে যে আমাকে আজ কল দিয়েছিল? সে আমার নাম জানে কিভাবে? এটা তো অনেক, মানে কিভাবে সম্ভব এটা? আমাকে কল দিল, আমার নাম বললো, মানে বুঝছি না কিভাবে সম্ভব, কি যে করি। উম, কিছুই ভালো লাগছে না। এই বিষয়টা তো ক্লিয়ার করতে হবে। আচ্ছা দেখি, কাল দেখা যাক, ইনশাল্লাহ কাল কিছু একটা হয়তো হতে পারে, চেষ্টা করবো। যা হোক, এখন এখন বইটা রেখে আমি ঘুমাই, তাছাড়া উপায় নেই। সে ঘুমায়, কাল সকালে ইনশাল্লাহ তো কি করা যায়। এ রাবেত, ব্যাগ গোছা হয়েছে? হুম, আচ্ছা, এই যে তোর যে ইগুলা দিছিস বৈশাখ, হুম, হুম, আর ওই আমার ছোট ফোন যেটা আছে ওটা দিয়ে দিই। হুম, ঠিক আছে? তুই এখন যা, আমি হচ্ছে ল্যাপটপটা দেবো খালি, হুম। ল্যাপটপটা নেবো ব্যাগে, খেয়ে নিবো। দেখি রনকেরা কি করছে। কি খবর গো রনক? যাবা নাকি? আরে মাহিন, কি ব্যাপার হঠাৎ? কোন ডে এসো নাকি? হ্যাঁ, তো এই যে আমরা একটু প্রফেসর পরে যাব। ও, তো ব্যাগ ট্যাগ লেগে সব করছিলিস, ওদিকে তাও দেখলাম লাগছে ব্যাগ আছে, তুই একবারই চলে যাবে নাকি? হ্যাঁ, ওই যে এখন হচ্ছে আমাদের ওখানে থাকতে হবে, রাবিতার প্রাইভেট শুরু করা হয়েছে তো ওই জন্য আর কি।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে ওখানে থেকেই যাবে নাকি? হ্যাঁ, ওখানে থেকে যাবো এখন। ও তো বিষয় হচ্ছে যে তাহলে মেজামরা চলে গেছে নাকি? হ্যাঁ, আমরা তো চলে গেছে। এখন আমি আর রাবিদ যাবো জাস্ট। তো তাহলে যাও সাবধানে। আমি আসছিলাম, আচ্ছা কিন্তু জানতাম না যে তোমরা চলে যাবে, এখন জানতে পারলাম আর কি। ঠিক আছে। আচ্ছা। আবির চল, তোকে স্কুলে রেখে আসি। হ্যাঁ মারুফ, বন্ধু, কি খবর, কেমন আছিস? হ্যাঁ বল, কি খবর? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো তোর সাথে একটু দরকার ছিল, তুই কি আমার বাসায় আসতে পারবি? কোন বাসা? গ্রামের নাকি প্রফেসর পাড়াতে? না না, গ্রামের বাসায় না, এই যে আমার এই প্রফেসর পড়ার বাসায়। এখন আসতে বললে ভালো হয়। কিছুক্ষণ পর আসছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, 10-15 মিনিটের মধ্যে তাহলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। কেন ডাকলি? অবস্থা অনেক খারাপ। আজকে যখন আমি আর রাবিদ বের হয়ে আসছিলাম বাড়ি থেকে, তখন যেটা হলো, ওর অনেক একটা কথা মনে পড়লো আমার ফের, ওই যে তোমাকে কেউ ফোন দিয়েছিল নাকি? হ্যাঁ কাল একটা অচেনা আননোন নাম্বার থেকে কল দিয়েছিল। ও আচ্ছা স্যার, তাহলে তাহলে যাবেন নাকি তোমরা? হ্যাঁ, জিহাদে যেতে হবে, তবে এটা তো জিহাদ না। তোর কি মনে হয় এগুলো জিহাদ? অবশ্যই জি, হ্যাঁ। তো এগুলো জিহাদ না। না না না, অবশ্যই জি। জিহাদ কিভাবে হয়? ও তো অচেনা আননোন, ওই তো চিনে না। অচেনা বুগা, কিন্তু এখন ওই তো ডাকছে নাকি জিহাদে, ও তো জিহাদে ডাকছে নাকি? আর জিহাদে ডাকছে ঠিক আছে, কিন্তু এটা তো মানে আননোন জায়গায়, আমরা চিনি না, ওর ডাকে চলে যাবো, এটা কেমন হয়ে যায় না? কেন গো, তুমি কি কোরআন আয়াত পড়ো নাই নাকি? সূরা তওবার 38 নম্বর আয়াতে। কেন, ওখানে কি বলা হয়েছে নাকি? কেন, ওটা তুমি সূরা তওবা 38 নম্বর আয়াত তুমি খুলে দেখো। ওখানে বলা হয়েছে, তাও তোমায় না বলে তোমাকে দেখাই দিয়ে। এই যে দেখো এখানে, এখানে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা কি জিহাদের জন্য বের হওয়ার ব্যাপারে তোমাদেরকে বলা হলে তোমরা জমিনে স্থির হয়ে বসে আছো? মানে এখানে কি বুঝাতে যাচ্ছে? এখানে বুঝাতে যাচ্ছে, যখন জিহাদের ডাক আসবে তোমরা বসে থাকিও না।
তোমরা বের হয়ে যাও জিহাদের জন্য। তাহলে তুমি এটা কি বলবো বলো? আচ্ছা, এটা কোরআনের আয়াত ঠিক আছে, তবে এটা তো মানে একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের ব্যাপারে বলা হয়েছে। হ্যাঁ, আমাদের সেটা জানতে হবে। এখন ওই যে যারা জিহাদের ডাক দিচ্ছে, আসলে এখন কিসের জিহাদ আমি বুঝছি না, কারণ সবই তো ঠিকঠাক আছে বর্তমানে আমরা দেখছি। তারপরেও এই আননোন কেউ যদি জিহাদের ডাক দেয় তাহলে কি সেটা হবে? না, সেটা অবশ্যই জিহাদের ডাক দিবে একজন নেতা, যাকে সবাই চিনে, যাকে সবাই মেনে চলে। আর যে আননোন, তার ডাক তো যাওয়া যাবে না। এখানে একটা বিষয় আছে যে অনেকে আছে যারা মনে করে আমরা খুব ভালো কাজ করছি, আমরা জিহাদ করতে যাব, খুব ভালো কাজ, আমরা শহীদের মর্যাদা পেয়ে যাব, কিন্তু পরবর্তীতে দেখা যাবে এটা তাদের জন্য মানে ভয়াবহ হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমি একটা, যেহেতু তুই বের করলি, তুই দেখে নে নিজেই, সূরা কাহাফ অর্থাৎ 18 নম্বর সূরা 103 এবং 104, এই আয়াতটা একবার নিজে পড়ে দেখে নে, তাহলে বুঝে নিবে ওখানে যা বলা হয়েছে। তাহলে বুঝতে পারবে বিষয়টা যে কে আসলে সঠিক আর কে পথভ্রষ্ট। ওখানে বলা হয়েছে যে দুনিয়ার জীবনে মানুষ অনেকেই আছে যারা মনে করে যে তারা খুব ভালো কাজ করছে, কিন্তু আসলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অর্থাৎ তারা নিজেরা মনে করবে যে হ্যাঁ, আমরা জিহাদে যাচ্ছি, বা জিহাদ শুধু না, অন্যান্য কাজও হতে পারে, এটা খুব ভালো, কিন্তু আসলে এটা ভালো না, কারণ এটা পথভ্রষ্টতা। তো এরকম যারা আছে, এই যে আননোন হঠাৎ হুটহাট করে বলবে যে জিহাদে যেতে হবে, অমুককে হত্যা করতে হবে, এগুলা মূলত জিহাদ না, এগুলো জঙ্গিবাদ। আমি মাইন্ডকে বুঝালাম, তারপর মনে হলো সে বুঝলো। কিন্তু এটা অনেক তো টেনশনের ব্যাপার, তাই না? আমাদের এভাবে যুবকদেরকে কেউ টার্গেট করছে। আচ্ছা থাম, তো একটা জিনিস দেখাম। তুমি দেখ, আমার হাতে একটা বই, ইসলামের নাম জঙ্গি। হ্যাঁ, 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 এটা বই তো চিনিস, আমাদের সাইকো চিনিস মনে হয়, হ্যাঁ, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। চিনি। তো তিনি এ বই ক্লিয়ার করেছেন যে কোনটা জিহাদ এবং কোনটা জঙ্গিবাদ, বুঝলি? তো ওই যে হঠাৎ কোন এক আননোন ব্যক্তি, যাকে কেউ চিনে না, সে যদি জিহাদের ডাক দেয় তাহলে তো আর জিহাদ হবে না। জিহাদ হচ্ছে কোনো একজন নেতা যখন আমাদের মানে ডাকবে, হ্যাঁ, কোনো একজন নেতা যাকে সবাই চিনে মানে, সে যখন জিহাদের ডাক দেবে তখন আমার জিহাদে যেতে হবে। সেটা ঠিক যে ধরো মানে একজন নেতা ডাকবে, আর এটা অবশ্যই পথভ্রষ্টতা হবে। এটা পথভ্রষ্টতাই হবে, তাছাড়া আমি এটা জানবো ডিটেলস, তুমি একটু মানে ওকে আসলে খুঁজে বের করতে তুমি হবে। আগে তুমি এটা মানে তুমি একটু জানো মানে ডিটেলস দাও, হ্যাঁ, হ্যাঁ। যে কে বলছে এগুলা, মানে কে করছে, এটা জানতে হবে, বুঝছো? আর একটা বিষয় যে ওকে ফোন করে তোর নাম বলেছিল, যে মাহির তোমার নাম ধরে বলেছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, নাম ধরে বলছি। আসসালামু আলাইকুম। মাহিম, কেমন আছো? তো এখন তোর এটা মানে ভাবা উচিত ছিল যে ও কিভাবে আমার নাম জানে। হ্যাঁ, আমি তো এতটুকু জানি না, মানে ভাবিও নি এতটুকু। হুম। তাই মানে তো ও হতে পারে যে আমাদের কাছের কেউ, যে আমরা ওকে খুব ভালোভাবে চিনি। অবশ্যই এটাই হবে, মানে আমাদেরকে মানে ইমান থেকে দূরে সরার চেষ্টা করছে হয়তো বা, হতে পারে এরকম। মানে ইসলাম থেকে কিভাবে দূরে সরায় নাকি। বা অথবা এমন হতে পারে যে ইসলাম সম্পর্কে ভুল জেনেছি। আর একটা জিনিস মনে রাখবে, ইসলাম সম্পর্কে কম জানা এটা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ইসলাম সম্পর্কে যদি ভুল জানে তাহলে হচ্ছে বড় ধরনের সমস্যা, এবং শুধু নিজের না, পুরো সমাজের, রাষ্ট্রের, এমনকি ইসলামের ক্ষতি করতে পারে ভুল জানার কারণে। ঠিক আছে, তাহলে তুমি তাহলে একটু মানে খোঁজ খবর লেও ওটা। হ্যাঁ, আমি আজকে বাসায় যাবো, তো নবাবগঞ্জ, ওখানে হচ্ছে আমার বন্ধু আছে মাইনুল, ও মানে এগুলো রিসার্চ করে আর কি। হ্যাঁ, ওকে এখনো ফোন করিনি, তবে আমি কিছুক্ষণ পরে ওকে ফোন করবো, হয়তো প্রফেসর পর আর পৌঁছার পর। শোনো, আমি একটু কথা বলি, ফোন না করে তুমি যেহেতু যাবা, হুম, হুম। ওকে মানে ফোন করো, সমস্যা না, ফোন করে কথা বলো, একটু ওর সাথে দেখা করে তুমি আচ্ছা, বিষয়টা। আমি ওকে ডাইরেক্টলি ডেকে নিবো, সমস্যা নেই, ওকে ডেকে ওখানে আমরা কথা বলে নিবো। ঠিক আছে, ও তো মাঝে মধ্যে চাপায় আসে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মধ্যে আসে। তাহলে তুমি একদিন মানে বিষয়টা এই কারণে ডাকো ওকে। ওই ছেলেকে খুঁজে বের করতে হবে। আর আমার মনে হয় যে শুধু ওই ছেলে একাই না, অবশ্যই ওর আরো পিছনে আরো কেউ একজন আছে, অবশ্যই যার কথা অনুযায়ী ওই কাজগুলো করবে। আরো কয়েকজন থাকতে পারে। হতে পারে। ঠিক আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরকম এই পথে থাকলে সবাই তোকে খারাপ ভাবে, আমি তোর সাথে আছি। আর যেভাবে হোক ইনশাল্লাহ আমরা ওকে খুঁজে বের করবো।
বুঝলি, চিন্তা করিস না। এবং আমার সব বন্ধুরাই তোর সাথে আছে, তো সব ঠিক আছে। তারপর কি হলো? কি আচ্ছা, মানে এসেছিল কিছুক্ষণ আগে, দেখো। আর তো হচ্ছে যে সার্চ করবো ওটা করে নেওয়ার মধ্যে, হ্যাঁ, 15 মিনিট নিয়ে দিলাম। আর আমি জাস্ট সার্চ করবো, তাহলে দিয়ে দেবো। আর সব তালা মারা হয়ে গেছে তো নাকি? খালি এই তালাটা মারে হয়ে যাবে, তাই না? ঠিক আছে, রেডি হলে তাহলে সার্চ করে চলে। আরে মানব ভাই, আপনি কখন এলেন? এই মাত্র। তুমি কখন এলে? ও, আমি তো একটু আগে এসেছি। আচ্ছা, এখানে এসে বসো। তোমার স্কুল লাইফ ছুটি হলো তাহলে? ও, খেলা টেলা চলছে। পড়ালেখা কেমন চলছে? পড়ালেখা চলছে ঠিকঠাক। কোনো অসুবিধা আছে না তো? না কেউ ডিস্টার্ব করছে? না, তো ডিস্টার্ব করে না। আচ্ছা, কেউ ডিস্টার্ব করলে কিন্তু বলবো, কারণ তুমি তো জানো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হ্যাঁ, তো এই জন্য একটু সাবধানে থাকতে হবে। সাবধানে থাকবে আর কি। কেউ যদি কিছু দেয় তোমাকে, খবরদার নিবেন, সাবধানে থাকবে একদম, ঠিক আছে? কয়টা লাগবে? একটু বেশি না, তবে দেরি হয়ে যাচ্ছে, আমি শহরে আসি। তাহলে আমি যখন ডাকবো তখন আসবো। হ্যাঁ রিজন ভাই। আরে রনক, ভালো আছো? হ্যাঁ, তো আছে আলহামদুলিল্লাহ। এখানে কবে আসো? এই যে আমি কিছুক্ষণ আগে আসলাম, এই যে রাবিতে পড়াশোনা চলছে তো, মানে প্রাইভেট দিয়েছি, এই জন্য আমাদের সাথে এখানেই থাকতে হবে এখন বেশিরভাগ সময়। ভিতরে চলুন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো হঠাৎ কি কাজে এলে নাকি? ও, ওই যে একটা জিনিস দেখে তুলে গেছিলাম, ওটাই নেওয়া লাগবে। আরে জামিন, কি খবর? ভালো আছো? হ্যাঁ চলছে লেখাপড়া হ্যাঁ চলছে। ঠিকভাবে? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। তো তাহলে যাও, লেখাপড়া করো। ঠিক আছে। যাও ভিতরে যাও, একটু আমার সাথে এর সাথে রনকের সাথে তোমার কথা হবে। তা দেখো রনক, অ্যাকচুয়ালি তোমার সাথে কিছু কথা না বললেই না। বর্তমান জামানা বুঝতেই পারছো, এটা খুব ফেতনার যুগ আর কি। এখন ঘটনা হচ্ছে যে যে কোনো জিনিস যা মানে শোনার পর আগে সেটা রীতিমতো যাচাই করা লাগবে যে আসলে এই জিনিসটা কতটুকু অথেন্টিক, তাই না? সেটাই। ইসলাম তো আর বলেনি যে কাউকে জোর করে ইসলাম গ্রহণ করা, তাই না? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামের সৌন্দর্য একটা কাফের মুশরিকের সামনে তুমি যখন ভালোভাবে প্রকাশ করতে পারবা, তখনই একটা কাফের হচ্ছে কি তোমার মানে ইসলামের সৌন্দর্য দেখে সে কিন্তু ইসলাম গ্রহণ করবে। কেউ তোমাকে জিহাদের ডাক দিচ্ছে মানেই যে তুমি তাড়াহুড়া করে চলে যাবা জিহাদের জন্য, বিষয়টা কিন্তু তা। আগে সেটা যাচাই করা লাগবে, সেটা আসলে জিহাদ নাকি সেই জঙ্গিবাদ ছড়াচ্ছে। হ্যাঁ সেটাই। হ্যাঁ সেটাই। আর ইদানিং আমরা দেখছি, মানে আমাকেও গতকাল একজন ফোন দিয়েছিল হুটহাট। হ্যাঁ, তো সে আমাকে বললো যে সে আমার নামও জানে। মানে বিষয়টা হচ্ছে সে আমাকে চিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু তাকে চিনি না। কিভাবে সম্ভব এটা? আমাকে ফোন দিয়েছিল, আমি তখন বললাম যে ভাই, ইসলাম তো শান্তির ধর্ম, এগুলো মানে জিহাদে এখন কিসের জিহাদ হবে? তো আমাদের দেশ স্বাধীন, ভালো আমরা চলছি। তারপরেও সে আমাকে ফোন দিয়ে ডাকছে যে আমাদের মানে ওদের নাকি একটা টিম আছে, সেটা রওনা দিয়েছে জিহাদের জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ,
তো আমাকেও ডাকছে এখানে। তা আমি বললাম ভাই আমি এগুলোতে নাই, ইসলাম শান্তির ধর্ম। এবং সে আমাকে হুমকিও দিল যে যদি তুমি না যাও তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এই বিষয়ে মানে আমি টেনশনে আছি, মানে গতকাল থেকে কি করা যায়। তো মাইনুলের সাথে কথা বললাম, সে বললো চিন্তা করিস না, আমরা সাথে আছি, বিষয়টা দেখছি। হ্যাঁ, তো যাকে বলে এখন মানে ও আবার মাহিনকে টার্গেট করেছে, এটা আমাদের না, মাহিনকে টার্গেট করেছে। আর ভাবছি যে আমাদের মতো যারা যুবক আছে, যারা একটু ইসলাম মেনে চলার চেষ্টা করে, তাদেরকে যদি এভাবে টার্গেট করে জঙ্গিরা, তাহলে কি সমস্যা? সেটা আসলে খুব ভয়াবহ একটা অবস্থা আকার ধারণ করবে। আচ্ছা, যাও, তোমার কি কাজ ছিল তো? একটু ছোট্ট কাজ আছে, কি চলে যাবো এখন। আচ্ছা, বসবো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে কোনো দিন দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আর যাই করো না কেন, ইসলাম শান্তির ধর্ম, এটা মেনে বেঁচে চলা লাগবে। বুঝলাম, কোনো ডিসিশন নেওয়া যাবে না। হ্যাঁ, এই তো হচ্ছে বিষয়। আমি তো সেটাই করি, ইসলাম শান্তির ধর্ম এটাই প্রচার করি। আমার মুসলিম মন্দির আছে, আমি শুধু এটাই করি। তো ঠিক আছে, তাহলে থাকো, ভালো থাকো, দোয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ও ভাইয়া, আজকে আমার স্কুলে বলেছিল যে চুল বড় আছে, তো ওই জন্য বলছে যে চুল কেটে নিতে। তো কালকে কেটে নিতে বলেছে চুল। ও, তাহলে কালকে চুল কাটিয়ে দিতে হবে। হুম। আর উপায় নেই, কারণ এই সমাজ তো আর মানবে না, তাই না? সমস্যা নেই, কাল চুল কাটিয়ে দেবো। তো শোন, চুল তো কাটা হলো, হুম। তো এখন হচ্ছে যে গোসল করে নিবি, হুম। ঠিক আছে? হ্যাঁ। আর একটু বড় গোসল করে নিবি, হুম। তাহলে হবে। আর দেখি বিকালে হয়তো যেতে হবে বাইরে। কটা হচ্ছে এখন? আচ্ছা, তোমার হয়ে গেছে না? আমাকে দুপুর হয়ে গেছে, সকাল উঠে হবে, নামাজ পড়তে গেছে, ঠিক আছে? শুরু হলো। কি ব্যাপার, রৌনককে বললাম বসে থাকতে, তো এখন চলে গেল। ওই যে মানে ফোন দিয়ে দেখি নাকি, কি বলে ফোন দিয়ে। এরকম করে টাইম করতে হবে, ঠিক আছে? হুম। বুঝেছিস? হুম। হুম। এরকম করে মাইন্ড করিস। ধরো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাহিন, হঠাৎ ফোন দিলি? বিষয় হচ্ছে তোমাকে থামতে বললাম, তো তুমি হঠাৎ চলে গেলে কেন? আমি একসাথে তো যেতাম। এখন কোথায় আছো বলো, আমি ওখানে চলে আসছি। চলে গেলাম মানে? এগুলো কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? না না, তুমি এখন কোথায় আছো? আমি তো প্রফেসর পড়ে আছি। আর এক সেকেন্ড, আমি তো তোকে সকালে তো আমাদের বের হতে দেখলি না? আমরা তো বের হয়ে এলাম প্রফেসর পড়ায়। আমি প্রফেসর পড়ায় আছি এখন। প্রফেসর মানে? হ্যাঁ, আমি এখন প্রফেসর পড়ায় আছি। কেন, তুমি একটু আমার সাথে কথা বললা না? আমার বাড়ি এসেছিলে, আমার ঘরে এসে কথা বললাম। এ আরে ভাই, কিছুক্ষণ আগে তো তুমি আমার সাথে বসে কথা বললা। ভাই পাগল কি আমি হয়ে গেছি না তুই হয়ে গেছিস? মানে কি বুঝা কেমনে সম্ভব? মানে কি কি এমনি কি, মানে এটা সম্ভব কিভাবে? আমি তো প্রফেসর পড়াই রে ভাই, আমি কি ওখানে আছি? আমি তো প্রফেসর পড়াই আছি, তুই আমাকে দেখবি কিভাবে? মানে কি পাগল হয়ে গেছিস তুই নাকি? আচ্ছা তুই এক কাজ কর, আরে আমি কেন পাগল হবো? তুমি তো একটু আগে আমার সাথে কথা তুই বললে। রাবিদের সাথে কথা বল। হ্যালো মাহিন ভাই। হ্যাঁ রাবিদ, কোথায় আছো তুমি? আগে সত্য করে একটু বলো তো। আমরা আমরা তো প্রফেসর পড়ে আছি গো সকাল থেকে। কেন? আসলে হ্যাঁ। তো রনক তুই একটু আগে আমার সাথে দেখা করে গেল, আমার মানে আমার বাড়ি এসেছিল বুঝছো। আরে না, ভাইয়া তো এখানেই আছে প্রফেসর পড়াতে সকাল থেকে। না না, এটা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ আমি আমার সাথে বসে কথা বলে গেল। আরে এটা তো সম্ভবই নয়, ভাইয়া তো আমার। শোনো শোনো ভাই শোনো, হুম। আমি সত্য করে একটা কথা বলি। ওই মানে রনক একটু আগে আসছিল বুঝছো, আইসে আমার রুমে এলো বুঝছো। রুমে আসার পর আমার সাথে কথা বললো নাকি জিহাদে যাবে নাকি।
আসলো? দেখি তো। কি অবস্থা? তাই তো, তোমার চুলের এই অবস্থা কি কেন? বলছি তোকে ভিতরে এত ছোট ছোট চুল করে। আচ্ছা ভিতরে এসো, ভিতরে এসে কথা বলি এসো। অবশ্যই। তো ওদের জন্য এলাম আর কি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে আমি যে খোঁজ নিলাম ওই ব্যক্তি, তো ভাবলাম দেখলাম তাকে ভালোই একজন, অনেক দাড়ি টুপি আছে, ভালো আলেম মনে হলো দেখে। হ্যাঁ, আর কথাবার্তাও কোরআন হাদিস অনুযায়ী বলে। সেই হিসেবে আমার মনে হয় আমাদের জিহাদে যাওয়া উচিত। যাওয়া উচিত? হ্যাঁ। আর তুমি একবারে ডিসিশন ফাইনাল করে দিছো নাকি? হ্যাঁ, আমার একটা ডিসিশন ফাইনাল। তুমি যে সেদিন মানে আজকে সকালে তো তুমি বললা নাকি যে যাওয়া ঠিক হবে না বা তো তুমি কি ভালো করে খোঁজ নিয়েছো নাকি শুধু ওর সাথে দেখা করছো? আমি ওর সাথে দেখা করেছি। এটা তো এটা মানে তুমি এখন মানে এখন ওই করোনা দেশ থেকে কথা বলতে ঠিক আছে, কিন্তু ধরো আমি একটা মানে একজন যদি হিন্দু এসে ধরো ও কিছু জেনে এলো ওরা একটা কারো কাছ থেকে, ধরো একটা হুজুরের কাছ থেকে জানতে চাই, হুজুর কিন্তু বলবে নাকি? ওই যদি ধরো কয়েকটা জিনিস জানেন যেগুলো বললে তুমি মানে একটু আকর্ষণ হবে তোমার, হয়তো ওগুলো জেনে এসছে এখন তোমাকে ওগুলো বলেছে, এখন ওগুলো বলার কারণে যদি তুমি এখন বলো যে আসলে জিহাদ, তাহলে আমি আমার কাছে ভালো মনে হলো। তো আমি এটা দেখলাম যে তার একটা ভালো টিম আছে, তো মানে ভালোই হবে আমাদের জিহাদে গেলে। আচ্ছা এক সেকেন্ড, তুমি প্রবেশে পাঠিয়েছিলে আজকে? হ্যাঁ ছিলাম, আমি রাবিতকে রেখে চলেছি। এত তাড়াতাড়ি কিভাবে আসলে? আমার যেতে তো বেশিক্ষণ লাগলো, 30 মিনিট লাগলো। রাবিত কোথায় আছে? রাবিত প্রাইভেটে আছে, ওকে প্রাইভেট পড়তে লাগে, আমি চলে এসেছি আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে। তো আমি আমার একটা বিষয়ে তোমার মানে কথা বলি যে ধরো তুমি তো সকালে বললা যে এগুলো জিহাদ না জঙ্গিবাদ এসে এগুলো বললাম, কারণ হঠাৎ তোমার মানে কি হলো এটা তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি যখন সকালে বললাম তোকে, তো আমি নিজে ভাবলাম যে আমি কি ঠিক বললাম না ভুল বললাম, তো আমার তো ওটা জানা উচিত, তাই না? তো ওই জন্য আমি খোঁজ নিলাম। আমার তো মনে হয় এগুলো জিহাদ। আচ্ছা যদি মানে জিহাদ হয় তাহলে যাবো, সমস্যা নাই, ডাক দিও, যাবো, সমস্যা নাই। তবে তুমি একটু ভালো করে ভালোভাবে খোঁজ নাও, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা তুই রেডি হ, ঠিক আছে। আরো কয়েকজনকে দিব, এখন কথা বলবো। আচ্ছা, একসাথে আমরা যাবো, ঠিক আছে, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। ইনশাআল্লাহ। আচ্ছা আমি তো গোসল করে আসছি নাকি, গোসল করে রেডি হয়ে আসছি, তো একটা কাপড় টাপড় নিয়ে নিবি। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তুমি বসে থাকো, আমি আসছি। ঠিক আছে। তো ওই আমার সাথে কথা বললো যে ওই নাকি খোঁজ টোজ নিয়েছে, সেদিন বললাম না যে আমাকে ফোন দিয়েছিল, তাও ওই যে জিহাদের জন্য। হ্যাঁ 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 ওই সকালে কথা বললাম না, তোমরা যখন চাপাই বাড়ি বের হয়ে চলে গেলা, হ্যাঁ হ্যাঁ তখন তো কথা বললাম যে তোমার ওই যে একজন ফোন দিয়েছিল জিহাদের জন্য। হ্যাঁ 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 তো তখন তো বললো খোঁজ টোজ নিয়ে জানাইবে যে যাইতে হবে কিনা। আরে এগুলো তো ওই বলছিল যে জঙ্গিবাদ নাকি এসে আবি যাবে, এগুলো তো বলছিল নাকি। হুম 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 ওই যে কিছুক্ষণ আগে আবার আসছিল বুঝছো আমার বাড়ি। আরে দেখি আমাকে ফোন। হ্যাঁ শোন, আমি আর রাবিত হচ্ছে সকালে প্রফেসর পড়া আছে, আমি তোকে বলে এলাম যে সকালে যখন বললাম তোর সঙ্গে কথা যে এগুলো তো মানে মানে জিহাদ না, এগুলো হচ্ছে জঙ্গিবাদ। তা আমি আবার কিভাবে তোকে ওখানে যেতে বলি, পাগল নাকি? আমি তো তোকে বললাম যে এগুলো জঙ্গিবাদ, এগুলো জিহাদ নয়। হ্যাঁ, তো কে না কে মানে কাকে দেখেছিস আর আমার মতো মনে করছিস, এটা কোনো ভাবে সম্ভব? তুই এগুলো কি বলছিস? মানে আর আমি তো ঠিকই বলছি, তুমি আমার কথা বিশ্বাস করো। আরে এক মিনিট, তুই এগুলো কি বলছিস? মানে এটা কোনোভাবে সম্ভব কি? মানে আমার তো মনে হয় না। আমি তোকে বলি শুন, আমি আর রাবিত হচ্ছে এলাম প্রফেসর পাড়ায়, দিয়ে তখন আমি ওকে স্কুলে রাখতে গেলাম, স্কুলে রেখে এলাম বাড়ি, দিয়ে তখন মাইনুরকে ফোন দিয়েছিলাম, মাইনুর এলো, ওর সাথে কথা বললাম, তারপর রিজন ভাই এলো, রিজন ভাইয়ের সাথে কথা বললাম, আমরা দেখে নিয়ে আসি, দুপুরে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা শোনো, যদি তুমি নাই আসে থাকো তাহলে কি আমার সাথে ভূত এসে দেখা করে গেল? না, এটা ব্যাপারটা নিয়ে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ফোন রাখ, সমস্যা নাই। আমি শোনো আমি কিন্তু মানে তোমার যে কথা শুনলাম আমি পাগল হয়ে যাবো মনে হয়, মাথা টাথা খারাপ হয়ে যাবে।
কারণ আমি তো তোমার সাথে কথা বললাম, আবার তুমি বলছো প্রফেসর পাড়ায়, এটা কেমন? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, চিন্তা করার দরকার নেই, আমি ব্যাপারটা দেখছি কি ব্যাপার। এখানে কি অবস্থা, মানে এটা তো কোনোভাবে সম্ভব না যে আমি তো ওখানে থাকবো আবার এখানে থাকবো। হ্যাঁ, এটা নিশ্চয়ই তুই ভুল কিছু দেখেছিস। ভাই একটু খোঁজ নাও, বুঝছো? খোঁজ নেওয়ার পর আমাকে তুমি একটু জানাও কাইন্ডলি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ব্যাপারটা তো মানে অসম্ভব ব্যাপার, মানে একটা কথা বললে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমি দেখছি বিষয়টা। তুই অন্য কিছু দেখেছিস, ভুল দেখেছিস হয়তো। যাই হোক, সমস্যা নেই, আমরা পরের ব্যাপারটা দেখছি। হ্যাঁ, দেখছি, সমস্যা নেই, ফোন রাখ। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে একটা জিনিস বলো তো আমাকে, আমি তো এখানে তোমাকে অঙ্ক করাচ্ছি সকাল থেকে, স্কুলে নিয়ে গেলাম, স্কুল থেকে এলে মাইনুল এলো, রিজন ভাই এলো, আসলে ভালো বললাম। হ্যাঁ, তো এত কিছু এলো, তারপর আমরা চুল কেটে এলাম, মানে কি এত কিছু করলাম। আর ও নাকি আমরা ওখানে দেখলো, আমরা এখানে আছি, আমরা তো ওখানে যাই, তাই না? তো ও আমাদের দেখলো কিভাবে ওখানে? তাই তো এটা তো একটা ভাবার বিষয়। মানে জাস্ট অবাক করা বিষয়, এগুলো কোনোভাবে সম্ভব না। ব্যাপারটা নিয়ে আমাদের কিছু করা উচিত। না, একটা জিনিস বলো, এটা কোনোভাবে যে সম্ভব যে আমি এখানে থাকবো আবার নসুপুরে থাকবো, এটা কিভাবে সম্ভব একসাথে? হ্যাঁ, ওকে ভূত দেখলো নাকি? মানে ও নিজে তো বললো যে আমি মনে হয় ভূত দেখলাম, কি মানে কেমনে সম্ভব এটা? জিন হয়, আমি যতদূর জানি হ্যাঁ। জিন আসল। তবে এগুলো কি সত্যি জিনের কাজ না কি বুঝলাম না। আচ্ছা, তোমাকে যে কাল কল দিয়েছিল নাম্বারে, কাল না কবে পরশু দিন হয়তো বা কাল, তো আননোন নাম্বার, মানে আমার মতে ওই ওরা এর সাথে জড়িত থাকতে পারে। আরে মাহে রনক, চল, ওই যে কয়েকদিন রনক, চোখের চশমা নষ্ট হয়ে গেল নাকি রে? সেটা তো ঠিক আছে, কিন্তু এখন আমরা কি মোসাব্বিরকে বিষয়টা বলবো? হ্যাঁ, বললে বলো, সমস্যা নাই। মোসাব্বির ভাই বুঝবে এই ব্যাপারটা ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ একটা বলো। হেল্প লাগবে ভাই, আপনি কি আমাদের প্রফেসর পরামর্শে আসতে পারবেন? আচ্ছা আমি আসতে পারছি, হ্যাঁ আসবো, সমস্যা নেই। এখন আসলে ভালো হয়। আচ্ছা আমি আসছি কিছুক্ষণ পর। আচ্ছা, আসেন তো। জি, আসসালামু আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আসছি। চল, আমি কয়েকদিন রাখতে গেছিলাম তো, ওই জন্য দেরি হলো একটু। এই তুমি না প্রফেসর পাড়ায় ছিলে? প্রফেসর পাড়ায় মানে? আমি তো তোর সাথে কথা বললাম কিছুক্ষণ আগে, তোর সাথে কথা বললাম না, তুই বললি না তুই রেডি হ। আমি তো কয়েকদিনকে রাখতে গেছিলাম। না না, তুমি আমার সাথে কথা বললে, ঠিক আছে? তো মোসাব্বিরকে তো ডাকলাম, ফোন আছে। এই দরজা থেকে ডাকছে, মনে হয় মোসাব্বির চলে এসেছে, আমি গিয়ে দরজা খুলি। হ্যাঁ, কথা বলা তো চলে গেছিলে? চলে যাওয়ার পর আমি তখন মানে রেডি হয়ে বের হলাম, তারপর দেখলাম যে তুমি আমার রুমে নাই। আমি তখন এখন ভাবছি তাইলে একটু ঘুরে আসি বাইরে থেকে। আমি বের হয়ে যাওয়ার সময় তোমাকে ফোন দিলাম, তুমি তো বললে আমি পয়সা পাড়ে আছি। এই যে কিছুক্ষণ আগের কথা। ফোন দিয়েছিলি? কোন নাম্বারে ফোন দিয়েছিলি? ওই লাস্টে 129 ওটাতে? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমার কাছে নাম্বার আছে, ওই নাম্বারই তো কথা বলি নাকি বেশি, ওই নাম্বারই তো ফোন দিয়েছিলাম। নাম্বার তার আমাকে পাবি না, আমি একটা নতুন নাম্বার ইউজ করি, ওটাতে ফোন দিবি, কারণ এগুলা গুরুত্বপূর্ণ কাজ তো, এটা পাবলিকলি করা যায় না, এই জন্য নতুন নাম্বার আছে আমার। নাম্বারটা ওটা 017 017 হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রনক, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন ওই এটাতে কল দিবি এখন থেকে।
আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে ফোন দেবো, সমস্যা নাই। তো ওই নাম্বার কার কাছে আছে? ওই নাম্বার তো আমার এখন বন্ধ আছে। কি বন্ধ আছে মানে? হ্যাঁ, ওই নাম্বার বন্ধ আছে। না ভাই, আমি তো একটু নাম্বার কথা বললাম। আরে পাগল নাকি? ওই নাম্বার তো বন্ধ, ওই নাম্বার কিভাবে পাবে আমাকে? পাগল মানে আমি তো আসলে পাগল হয়ে গেছি মনে হয়। তুমি একবার বলছো প্রফেসর পাড়ায় আমার সাথে কথা বলছো, আবার বলছো ফোন বন্ধ আছে, ফোনে কথা বললাম, মানে আমি আসলে পাগল হয়ে গেছি। চলো ভিতর। অবশ্যই। রাবিত দেখো কি আছে। আরে মুসাব্বিরুল ভাই, আসসালামু আলাইকুম। তুমি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। রাবিত তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালোই। হ্যাঁ ভাই, আসেন এখানে বসে। হ্যাঁ অবশ্যই বসছি। তো তারপর রাবিত, তোমার পড়াশোনা কেমন চলছে? আচ্ছা থাম, পাগল পর হয়েছে, টাকা আমার সাথে চল। ভাই মানে আমি চল আমার তো সাথে আমার চল। মাথা মাথা আমার না না না, আমার সাথে চল। আমার মাথা চল আমার সাথে। চল, সমস্যা নাই। জি ভালোই চলছে পড়াশোনা, কোনো সমস্যা নেই। হ্যাঁ রনক, এবার বলো তুমি কেন ডাকলাম আমাকে? আচ্ছা, তো আপনাকে যেটার জন্য ডাকলাম সেটা হচ্ছে যে আচ্ছা এই ব্যাপার না, এটা তো আসলে অনেক ভয়ঙ্কর ব্যাপার। মানে এটা কিভাবে সম্ভব তোমার মতো দেখতে আরেকজন? আমি জাস্ট এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত যে এটা কিভাবে সম্ভব। মানে মাহিন আমাকে বলছে ওনাকে আমার মতো কাউকে দেখেছে, এটা তো কোনোভাবে সম্ভব না, কারণ আমরা তো এখানে আছি, প্রফেসর পাড়া আছে। আর তুমি যেটা বলছো এখানে একটা ব্যাপার আছে, জিন ভূত যারা আছে, হ্যাঁ, তো জিন যারা আছে এরা মূলত মানুষের রূপ ধরতে পারে। আর এরা অনেকটাই কি বলবো, মানে এরা অনেকটা এমন যে এমন ভাবে তোমাকে ফলো করবে যে তুমি বুঝতে পারবে না যে তারা তোমার সাথে আছে, কিন্তু তারা তোমাকে ফলো করবে। হ্যাঁ, এটা অনেকটা এরকম হতে পারে। আমার মনে হয় এটা জিন হতেও পারে, আবার নাও হতে পারে, অন্য কেউ অন্য কিছু হতে পারে, বা হয়তো মাহিম হয়তো ভুল দেখেছে, ভুল কিছু দেখেছে, এমনও হতে পারে। তারপরও ব্যাপারটা নিয়ে আমি দেখি, আমি একটু গবেষণা করবো তবে কি হতে পারে, এবং আমি যদি খুঁজে পাই তাহলে তোমাকে অবশ্যই জানাবো। এখন এটা কি জিন ভূত হতে পারে না অন্য কিছু হতে পারে, এটা আপনি যদি একটু দেখেন তাহলে ভালো হয়। আর যদি সত্যি এটা জিন হয় তাহলে তাকে ধরার ব্যবস্থা করতে হবে, তাছাড়া তো আমরা ওই আসল যে অপরাধী তার কাছে পৌঁছাতে পারবো না, তাই না? যদিও সে জিন হয়, তারপরে জিন নিজে থেকে তো এগুলো কিছু করবে না নিশ্চয়। কারণ তুমি তো এখন তোমার বন্ধু যারা আছে, মাইনুল আছে, হ্যাঁ, তাদের সাথে একটু কথা বলো, মাইনুলকে খুঁজতে বলো এটা কি হতে পারে। যদি তাদেরকে পাওয়া যায় তাহলে ভালো, আর না পাওয়া গেলে তো দেখতে হবে ব্যাপারটা কি। আর ওই যে আননোন নাম্বার যে তোমাকে কল দিয়েছিল, ওটা অবশ্যই সে জিহাদের জন্য না, সে জঙ্গিবাদের জন্য কল দিয়েছিল, যেটা তার কথা বুঝে যাচ্ছে। আমার মনে হয় ওরা হচ্ছে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা করতে চাচ্ছে, হ্যাঁ, মুসলমানদের নাম খারাপ করতে চাচ্ছে। এমনিতেই পুরো পৃথিবীর কাছে মুসলমানরা খারাপ, অর্থাৎ মানুষ মনে করে যে মুসলিমরা হচ্ছে জঙ্গি, টেররিস্ট, কিন্তু আসলে তেমন না। আসলে এই সমস্ত লোকদের কারণে মানুষ মুসলিমদেরকে টেররিস্ট মনে করে, বুঝছো? হ্যাঁ, এখানে অবশ্যই তুমি যেটা বলছো এটা জিন হতেও পারে, ভূত হতেও পারে। হ্যাঁ, ভূত যেতে সম্ভব না, এটা জিন হওয়ার সম্ভাবনা আছে আমার যেটা মনে হচ্ছে। তো এটা যদি জিন হয় তাহলে তাকে আমাদের যেভাবে হোক ধরতে হবে। আমি দেখি যদি জিন এটা হয়, আমি একটু খোঁজ খবর নিব, দেখি তাকে ধরতে পারি কিনা। হ্যাঁ, আর তুমি যেটা বলছো যে ওই আননোন নাম্বার যে ফোন দিয়েছিল, সেটা অবশ্যই কোনো জিহাদ না, এগুলো জিহাদ না, এগুলো অবশ্যই জঙ্গিবাদ। তুমি ঠিকই বলেছো, এগুলো জঙ্গিবাদ। তো এসব জঙ্গিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর এসব জঙ্গিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি একটা কথা বলি, মনে রাখো, হ্যাঁ, এই কথাটা ভালোভাবে মনে রাখবা। ইসলাম সম্পর্কে যারা জানে না, হ্যাঁ, ইসলাম সম্পর্কে না জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা বেশি ক্ষতিকর। একজন ব্যক্তি ইসলাম সম্পর্কে জানে না, সে ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সে যদি ইসলাম সম্পর্কে ভুল জানে তাহলে কিন্তু সে অবশ্যই ইসলামের অনেক ক্ষতি করতে পারবে। তো এটা মাথায় রাখবা যে ইসলাম সম্পর্কে না জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা বেশি ক্ষতিকর।
বুঝছো? আর এসব যারা এসব এই আননোন নাম্বার থেকে ফোন দিবে, দিয়ে বলবে জিহাদে যেতে হবে, দিয়ে পরে গিয়ে দেখা যায় ওরা নিজেরাই নাই জিহাদে। হ্যাঁ, এমনটাই হয় বেশিরভাগ। দিয়ে তখন ওই এসব ছেলেপিলে মনে করো যে জঙ্গিবাদের প্রতি আসক্ত হয়ে পড়ে, যে তারা তখন ধরা পড়ে। ধরা পড়ার পর তখন যেটা হয়, মানুষ তখন বলে মুসলিমরা টেররিস্ট, মুসলিমরা জঙ্গি, অর্থাৎ দোষগুলো মুসলিমদের উপরে পড়বে। হ্যাঁ, তো এটা থেকে আমাদের সাবধানে থাকতে হবে। তো যাই হোক, আমি ব্যাপারটা দেখবো কি করা যায়, আমি দেখছি, সমস্যা নেই। তো আমি চলে যাই এখন, তুমি গেটটা লাগিয়ে দাও। হ্যাঁ, জি আপনি যান, আমি দরজা লাগিয়ে দিচ্ছি। আরে মারুফ ভাই, কি করে যাচ্ছ? ব্যাগ মনে হচ্ছে নতুন। হ্যাঁ ওই কাল কিনেছিলাম। ও আচ্ছা, যাও তাহলে। আরে মাইনুল, তুই কি অবস্থা? ভালো। আচ্ছা, আয় ভিতরে। আচ্ছা, আয় ভিতরে। তো তুই আসছিস, ভালো করছিস। তোকে ডাকবো ভাবছিলাম। হ্যাঁ, কেন কেন বলছি, থাম। ও ভিতরে তো কারেন্ট নাই, এখানে বসে নাকি, এখানে বসে চেয়ার গ্যাস। কি বলছিলি? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে গতকাল হচ্ছে যে মাহিন আমাকে কল দিয়েছিল, আমার চাষের মাহিন জিনিস পাবো। তো কল দিয়ে বলছে যে ও, আমি নাকি ওকে বললাম জিহাদি যেতে, ও নাকি আমাকে দেখেছি গতকাল বিকালে। তো আমি তো এখানে, তুই তো তুই কয়েকদিন তো, ধরে এখানে আছিস। হ্যাঁ তুই তো আমাকে দেখলি গতকাল। তো গেলাম, তুই গেলি না বলতে, বললাম না যে পরে ডাকলে আসবি। হ্যাঁ, তো কি হলো, কি অসম্ভব। আর তোকে তো বললাম যে আমি সকালে তো বলে এলাম যে এগুলো জিহাদ না জঙ্গিবাদ, সবাই তো বললাম তোকে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হতে পারে বল? হতে পারে যে হয়তোবা তোকে মানে ভুল দেখেছে, হয়তোবা তোর তোর কথা ভাবতে ভাবতে তোকে দেখে ফেলেছে যে ওখানে মানা করছে, কেন মানা করছে, তো ভুল করে দেখে নিয়েছে হয়তোবা তোকে, এরকম হতে পারে। এটা মানে আমারও কেমন কেমন লাগছে, এটা ভুল করে দেখে কি হবে? এটা তো কোনোভাবে সম্ভব আমার মনে হয় না। ভুল কারণে অনেকক্ষণ ধরে আমি কথা বলেছি, 7-8 মিনিট। এটা কিভাবে সম্ভব এতক্ষণ ধরে? এখন ভাবতে পারে হয়তোবা ও বেশি ভাব থেকে এরকম হয়ে যাচ্ছে, অন্য কিছু হলে তো একটু বলা যেত। না, এখানে কিছু ব্যাপার আছে। আচ্ছা, যে পরে আমার তো মনে হচ্ছে এটা মানে ওদেরই কোনো চাল হতে পারে, যারা ফোন দিচ্ছে আননোন নম্বর থেকে। ওদের একটা চাল হতে পারে, হয়তো আমাদের মতো দেখতে কাউকে পাঠিয়েছে, ও ভাবছে এটা wrong, এটা হতে পারে। হতে পারে। আচ্ছা, তুই চুল কাটলি? আচ্ছা, চুলটা, আমাকে তো বড় চুল দেখেছি। হ্যাঁ চুল তো তুইও কেটেছিস, তোর তো বড় ছিল। তা আমিও কেটেছি, রাম তো কেটেছি। রাবিতের সঙ্গে দেখা হয়েছিল কি? হ্যাঁ, আসার সময় দেখা হইলো। হ্যাঁ, মানে এখনই তো আমি দরজাটা লাগালাম, ওই যখন গেল। ঠিক আছে, তো আমরা চুল কাটলাম, ওই যে বাসায় বড় চুল থাকলে বলে এত বড় চুল কেন, ওই জন্য ভাবলাম যে ছোট করি, যে 1 বছর না কাটিয়ে চলে যাবে। ওই জন্য চুলটা কাটলাম। আর মাহি নাকি আমার চুল ছোট দেখিস। তোকে ভিডিও করে দেখাইছিস কি? না, ভিডিও কল তো আমি দেখি, আমার পার্টি কল দিয়েছে। ওই নাকি যে অসংখ্য কথা বলেছে ওর চুল নাকি ছোট ছিল, আমি ওইভাবে দেখেছি। এটা একটু ভাবার বিষয়। হ্যাঁ, আচ্ছা, জানি সব বাদ দে এখন আপাতত। আচ্ছা। আমার কিছু ইসলামিক বই লাগবে, বুঝতে পারছি না কোনটা নিব।
কোনটা সঠিক হবে কোনটা ভুল হবে, কারণ এখন তো যে ফেক আর রিয়েল এটার ভিতর পার্থক্য করা একটু মুশকিল হয়ে যাচ্ছে। এরকম কিছু আছে, উপায় আছে? আমার পরিচিত একটা দোকান আছে, সেটা চাঁপাইনবাবগঞ্জের মানে একমাত্র বিশুদ্ধ বই লাইব্রেরি বলা হয় ওটাকে। আর ওটা একটা বড় লাইব্রেরি, ওর চেয়ে বড় লাইব্রেরি নাই চাঁপাইনবাবগঞ্জে। আমি ওখানে তোকে নিয়ে যাব যদি ফ্রি থাকিস কোনো একদিন, তাহলে বই সেটা নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে তো বলবো। আচ্ছা, আর এই ব্যাপারটা নিয়ে আমাদের করতে হবে রিসার্চ। আর ওই কে যে আমাদের ফোন দিছে মাঝে মধ্যে, এখন ভাবছি একটু কথা বলবি, বোঝার চেষ্টা করবি কোথা থেকে ফল আসছে, কিভাবে করছে, সব বুঝতে পারলেই হয়ে যাবে। অনুভূতিটা কি পাওয়া যায় সেটাই। এখন দেখি ওই ওকে যদি ধরা যায় তাহলে ওই যে মেয়ে তাকে ধরা যাবে, ভালো হবে। আমাকে ধরতে পারলে কাজটা হবে, কিন্তু ওকে পাওয়া মুশকিল, কারণ আমার মনে হয় ও এমন ভাবে কল দিচ্ছে যে আমাদের সম্পর্কে জানে, তো দেখে কল দিচ্ছে যে আমরা কি কি করছি, এরকম মনে হচ্ছে মাঝে মধ্যে যে আমরা কি কি করছি ওই জানে, জানার পর বলছে যে এরকম বিষয়। ওগুলো তো আশেপাশে নজর রাখবি, কারণ কখন কি কে তো প্রবল নজর রাখছে সেটা বোঝা যাবে তাহলে। সেটাই। আর মাঝে মধ্যে মনে হয় আমি একাই নাই, বাড়িতে আরো কেউ আছে আমাদের সাথে, মাঝে মধ্যে মনে হয় কেউ কাউকে রাখি যায় না। হয়তো তোর টেনশনে টেনশনে মাথা ভারী থাকছে তখন তুমি হতে পারছি। সে যাই হোক, এই ব্যাপারে আমরা পরে দেখবো। চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। অনেকদিন থেকে ঘুরে আমার স্কুলে আসতে আচ্ছা ভাইয়া, কালকে আমি নানি বাড়ি যাবো। নানি বাড়ি যাবে তুমি? হুম। আমি নানি বাড়ি যেতাম, তবে যেতে পারছি না, কারণ হচ্ছে যে কালকে সকালে তো তোমার লাইব্রেরি যাবে, বুঝছো? দিয়ে হচ্ছে যে তারপরে লাইব্রেরি তো কোনো টকি অভিক মাইনুল তারা আসতে পারে, আবার ওরা নসপুরও আসতে পারে। তাহলে তো দেখা হচ্ছে না। হ্যাঁ, তারপরেও সমস্যা নেই, যাও তুমি। আমিও যেতাম নানি বাড়ি, তবে যাওয়া হচ্ছে না। ঠিক আছে। আসছি। হ্যাঁ মাইনুল, তুই আমাকে ডেকেছিলি। দেখেছিলাম তো, এখনই যাবি নাকি? চল এখনই তাহলে লাইব্রেরিতে যাই, দিয়ে বইটা কিনে নিয়ে চলে আসি। চল তাহলে লাইব্রেরিতে যেয়ে দেখি কি হয়, আমি তালাটা মেরে আসছি, ঠিক আছে? চল তাহলে। এক কাজ কর, আমরা তো যাচ্ছি, কেটা গেলি তবে কল দিই, দেখ কল। হ্যাঁ অভিক, কথা তুই? তো বাসায়। ও বাসায়? হুম। তো আমি আর মাইনুল হচ্ছে একই যাচ্ছি লাইব্রেরিতে, তুই কি যাবি? কোন লাইব্রেরি? ওই যে আমাদের ফেমাস লাইব্রেরি, ওখানে গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, কোথায় আসবো? তুই এক কাজ কর, গ্রিন ভিউর সামনে চলে, আমরা ওখানে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন যাবি না পরে যাবি? পরে আজ একটু যাবো, এখনই যাবো। রিক্সা।
যেটাতে ধর যে ইসলামের সকল বিষয় তো একটু সংক্ষিপ্তে বলা হয়েছে বা হয়তো পেয়ে যাবো মানে সংক্ষেপে পুরো ইসলামের A to Z হিসেবে যদি আমরা দেখি ইসলাম একমাত্র দিন। আমরা যদি এটার ভিতরে দেখি কি কি আছে ওগুলো তো বলা যাবে। এটা অবশ্য কম্পারেটিভ রিলিজিয়নের ব্যাপার সম্ভবত মনে হচ্ছে। এখানে ইসলাম কেন সত্য প্রমাণ করা হয়েছে। মানে এটা ইসলামের A to Z পাওয়া যাবে না, তবে ইসলামের প্রমাণ এটা পাওয়া যাবে। তাহলে আমরা কাজ করতে পারি, ওনাকে জিজ্ঞেস করতে পারি লাইব্রেরিয়ানকে এরকম কি বই আছে। তোকে কি করছে ওদের বই পড়ছে, এখন কি বই পড়ছে পোশাক ও পর্দা। একদম কোনটা হলে নেই। হ্যাঁ, তো তো সেফ জায়গা নিয়ে আপনার ছিল তাই না? এটা একটা বই বুঝতে পারবেন ইয়াজুল মাজিদ, যেটা শেষ জীবনে আসবে। এটা একটা ভালো হতে পারে, ভালো আছে। তারপরে আমরা আর একটা বই লিখতে পারি ইসলাম সম্পর্কে আমাদের জানা অজানা। হ্যাঁ, সেটা নেওয়া যেতে পারে আমার জন্য। যে কি করলে ইমান ভঙ্গ হয়, ইমান ভঙ্গ হলে করণীয় কি, কারণ কি, এগুলো আছে মানে অনেক কিছুই আছে। তাহলে এটা নেবো বলছিস? হ্যাঁ, এটা নেওয়া যেত। তোকে কি করছে তখন থেকে দেখছি কি করছিস? তুই তো জানিস আমি কিভাবে খারাপ পথ থেকে এসেছি। এখন সেটাকে আরো কিভাবে ভালো করা যায়, নিজের চরিত্রকে আরো একটু ভালো করতে চাইছি। এরকম কোনো বই খুঁজছি যেটা পড়লে বুঝতে পারে যে আমার কোনটা কাজ করা উচিত আর কোনটা করা উচিত না। ওই বই খুঁজছি, কোনটা নিবো এটা বুঝতে পারছি না। অনেক বলেই তো দেখতে পাচ্ছি। আমি একবার জিজ্ঞাসা করে আসি কোন বই নেওয়া যায়, তাই না? ওটাই বেশি ভালো হবে। আচ্ছা, আমার বন্ধু, হ্যাঁ মানে উনি হচ্ছে আগে খারাপ ছিল খুব, এখন ভালো পথে আসতে চাইছে। তো মোটামুটি হচ্ছে এটাকে আরো উন্নত করতে চাচ্ছে। তো এই জন্য আমাদের কোন বই পড়া উচিত? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইটিকে দ্বীনের পথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা একটা ছোট্ট ঘটনা 1 মিনিটের ভিতরে শেয়ার করবো, আশা করছি ইনশাআল্লাহ। একটা বই একজন ইঞ্জিনিয়ারের রুমে ছিল। তো সে বইটা 2019-এ করোনার সময়তে সে বাসায় চলে যায় 3 মাসের ছুটিতে। তো ছুটিতে যাওয়ার পরে এক পর্যায়ে দেখা গেল 3 মাস পর অথবা 4 মাস পর যখন সে বাসাতে আসলো, আসার পরে এক পর্যায়ে তার বন্ধুকে দেখলো একই রুমমেট, সুন্দরভাবে সে দাড়ি রেখেছে মাশাআল্লাহ, মাথায় টুপি, পাঞ্জাবি, খুব সুন্দরভাবে দিনের পথে এসেছে, দিনকে এক কথায় পূর্ণভাবে মানার চেষ্টা করছে, পরিপূর্ণভাবে। তো এক পর্যায়ে দেখা গেল যে তাকে জিজ্ঞেস করা হলো যে কোথায়, কোন উৎস থেকে তুমি এই কাজটা গ্রহণ করলে, তোমাকে কোথা থেকে এই দিনের পথে আসা সহজ করলে? তখন সে বলে যে তোমার টেবিলে রাখা যে বইটা ছিল সে বইটা হচ্ছে এটা, বেলা ফুরাবার আগে। তো আমরা চাই আমাদের শ্রদ্ধেয় ভাই এই বইটা আরও পড়বে। এভাবে আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো যে বা যারা এই ভিডিওটা দেখছে, এই বইটা অনেক ভালো মানের একটা বই, অনেক ভালো মানের একটা বই। দিনের পথে আসার জন্য শত শত এরকম রিভিউ আছে আমাদের ইখলাস লাইব্রেরিতে। এই বইটা আমরা তাদেরকে পড়ার জন্য রিকোয়েস্ট করবো, দিনের পথে আসার জন্য অন্তত। এরপরে আরও অসংখ্য বই আছে, একাধিক বই আছে, তাওহীদ বিষয়ে আছে, তারপরে শিরক বিদআতের বিষয়ে আছে, এগুলো তো জানা জরুরি আছে। তবে আত্ম উন্নয়নমূলক মোটিভেশনাল বই হিসেবে অনেক সুন্দর ভালো মানের বই দিনের পথে আসার জন্য এই বইটা। তাহলে আমি এই বইটা তাকে মানে গিফট করবো, এটা ভালো হবে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের, ইনশাআল্লাহ। এবং আমাদের লাইব্রেরির পক্ষ থেকেও দেখা যাচ্ছে বইটা আমরা বলা যেতে পারে আমাদের ভাইটিকে হাদিয়া স্বরূপ হিসেবে আমরা শেয়ার করলাম ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের।
আমরা চাই দিনের পথে আমাদের ভাইরা আসুক, দিনমুখী হোক, লাইব্রেরি সম্বন্ধে তারা আরো উপকৃত হোক, লাইব্রেরি থেকে বই নিয়ে আলহামদুলিল্লাহ, এটাই আমরা কামনা করি। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা ভাই, অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, সাথে সাথে আমাদেরকে ঈমান আমলের সাথে রাখুক। আস্তাগফিরুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম খাওয়াতিনা আলাইকুম। আচ্ছা অভিক, শোন, তোকে আজকে লাইব্রেরিতে যে বইটা গিফট করলো ওটা ভালোভাবে পড়িস, কারণ ওই বইয়ে অনেক ইনফরমেশন আছে এবং অনেকেই আছে যারা ওই বই পড়ে মানে একদম নাস্তিক ছিল, সেও মোটামুটি ফিরে এসেছে ইসলামের পথে। হ্যাঁ, একবারে নাস্তিক বললো না, মানে যারা ধরে নামাজ টামাজ পড়ে না। হ্যাঁ, যদি গত বছর তোকে আমি নামাজের কথা বলেছিলাম, মনে আছে কি? সৃষ্টি। আচ্ছা, তোর সাথে একটা বিষয় কথা ছিল, তুই কি নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, তো পড়া হচ্ছে না, কেন মাঝে মধ্যে মনে চাইছে না যেতে। এখন এটা তোমার দায়িত্ব, তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই না? অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছে এবং পবিত্র কোরআনের একটা আয়াত আছে, সেটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর ৭৪ আয়াত ৪২ এবং ৪৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? অপরাধীরা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম? যে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। তো যাও, ওটা বইটা পড়লে অনেকটাই ভালো হবে। আর আগে আমরা যা ছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই আমরা চেঞ্জ হয়েছি আগের চাইতে, তাই না? হ্যাঁ, আগের কথাগুলো মানে মনে করলে কেমন লাগে? অভিক তো এক নম্বরের নাস্তিক ছিল। হ্যাঁ, আসলে ওটা তো মানে লজ্জার কথাগুলো মানে ওটা মানে ও নিজেকে অনেক জ্ঞানী মনে করতো, তাই না? এখন ওগুলো ভাবলেই লজ্জা লাগে। ভালো আছেন? কি অবস্থা? তুই তো কলেজে উঠে গেলি, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কেটে বানালি, আরে না, যৌবন উপভোগ করছিস। আরে না, সব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ইসলামে হারাম। কত একবারে সাধু পেলে তুমি। ও ভাই, কি হয়েছে? মানে কি বুঝলাম না, এখন ইসলামে এটা হারাম তো আমি এটা কেন করবো? কেন হারাম? আল্লাহ প্রেম করা কেন হারাম তাহলে? হ্যাঁ, আল্লাহ নিষেধ করেছেন তাই। কেন? আমি সবকিছু কি উত্তর দিতে হবে? কেন তো তুই মানছিস, তাহলে তোর তো উত্তর দেওয়া উচিত। আমি মানি, কারণ আমি একজন স্রষ্টাকে বিশ্বাস করি, তিনি যা বুঝতেছিলাম সেটা মানি। তো যা বলেছে সব কয়টাই মানতে হবে, স্রষ্টা আছে তুই কিভাবে বিশ্বাস করিস? আচ্ছা, স্রষ্টা নাই, তুই কেন বিশ্বাস করিস যে স্রষ্টা নাই? এটা তোর কেন মনে কিছু নির্দিষ্ট ভাবে তৈরি হয়ে গেছে। কে বলবো? প্রথমে মহাবিশ্ব কিছুই ছিল না, তারপরে বড় বিস্ফোরণ হয়েছে, বিগ ব্যাং যেটাকে বলে। তারপরে সবকিছু ছড়াতে লেগেছে, মাধ্যাকর্ষণ এসেছে, যার কারণে একটা বস্তু অন্য বস্তুর সঙ্গে কাছে এসে তো এগুলা প্ল্যানেট তৈরি করছে। হ্যাঁ, তো এগুলো তুই জানলি কিভাবে? বিগ ব্যাং হয়েছে মানলাম, সমস্যা নেই, বিগ ব্যাং হয়েছে এটা আমরাও মানি। হ্যাঁ, বিগ ব্যাং হওয়ার পর কি এমনি এমনি সেটা সবকিছু তৈরি হয়? আচ্ছা, আমি যদি এখানে তোকে বললাম তো, ডার্ক ম্যাটারের কারণে এসে মাধ্যাকর্ষণ বল তৈরি হয়েছে, একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তু জোড়া লেগেছে, যার কারণে বড় বড় প্ল্যানেট তৈরি হয়েছে, গ্রহ তৈরি হয়েছে, মহাকাশ তৈরি হয়েছে, উপগ্রহ তৈরি হয়েছে। তুই যে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির কথা বলছিস, এগুলো তো দেখেছিস না? তোরা কেন বিশ্বাস করিস? বিজ্ঞান প্রমাণ করেছে তাই। আচ্ছা, বিজ্ঞান প্রমাণ করেছে তাই? বিজ্ঞান কবে প্রমাণ করেছে এগুলা? ওটা জানি না, সর্বোচ্চ হবে 100-200 বছর আগে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন তোকে যদি দেখাতে পারি তাহলে বেশি ভালো হয়। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, 1 নম্বর কোরআন থেকে আসছি আমি। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, এই মহাবিশ্বে মানে এক সময় কিছুই ছিল না, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেটা বলছেন এক্সাক্ট আয়াতটা আমি বলি,
সূরা আম্বিয়া। আয়াতটা দিয়ে আমাকে মাথায় ঝামেলা লাগাস না তুই। আচ্ছা, আয়াতে গেলে তো আচ্ছা, আমি যাচ্ছি না, আমি জাস্ট বলি মেসেজটা, তারপরে এটা কোথায় আছে আমি বলছি। বল। তো আল্লাহ যেটা বলছেন কোরআন মাজিদে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30, এখানে 30, হ্যাঁ, এখানে আল্লাহ বলছেন যে এই মহাবিশ্বের সবকিছু এক সময় একসাথে মিশে ছিল, অতঃপর আল্লাহ বলছেন আমি ভাগে পৃথক করে দিলাম। বিজ্ঞান কি বলছে? সবকিছু একসাথে ছিল, পরবর্তীতে একটা বিস্ফোরণের মাধ্যমে পৃথক হয়ে গেল। বিজ্ঞান বলছে একা একা মানে এটা হয়ে গেছে। কিভাবে হয়েছে, কে করেছে জানি না উত্তর, কিন্তু আল্লাহ বলছেন যে আমি ভাগে পৃথক করলাম। তাহলে কোনটা বেশি সঠিক? আচ্ছা মানলাম একটা আয়াত না হলে মিলেই গেল, একটা মিললো দুটো হলো মানলাম, ঠিক আছে, কিন্তু তুমি এভাবে অন্ধভাবে একদম বিশ্বাস করলি, তা কি মানা যায়? এটা অন্ধবিশ্বাস কিভাবে বলছিস তুই? আমি প্রথমে দেখলাম যে বিজ্ঞান বলছে এটা বিজ্ঞানের মাধ্যমে হয়েছে, কারণ আমি কোরআন খুলে দেখছি যে এটা তো কোরআনেই আছে আগে থেকে। তো এটা অন্ধবিশ্বাস কিভাবে হয়? যে সময় কোনো মহাকাশে স্পেসশিপ পাঠানোর মতো অবস্থা ছিল না, কোনো সায়েন্টিস্ট ছিল না অত ভালো ভালো, হ্যাঁ, কেউ আবিষ্কার করতে পারেনি। একটা দুইটা কথাতে কি পুরো কোরআনকে আমি ফলো করতে লাগবো? তোর কি মনে হয় কোরআনে মাত্র একটা দুটো সায়েন্টিফিক মিরাকেল আছে? কয়টা আছে? আমার তো রিসার্চ অনুযায়ী কয়েক হাজার হবে। হ্যাঁ, এখন আমি যদি বলতে শুরু করি একটার পর একটা, যেমন তোকে উদাহরণ দিই, হ্যাঁ, আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, বল। তো কি পেন রিসেপ্টর বুঝিস? পেন রিসেপ্টর না, কি বুঝবি কিভাবে? সায়েন্সের স্টুডেন্ট হলে ঠিকই বুঝতি। আমি এটা কি ছিল তোকে লাগছে? হ্যাঁ, এলাকার কারণ কি? নিউরন আছে শরীরে, পেন রিসেপ্টর। পেন রিসেপ্টর। আগে মানুষ মনে করতো যে মানুষের মস্তিষ্ক ব্যথা অনুভব করে, কিন্তু এখন আমরা জানি, বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষের ত্বকের ভিতরে একটা মানে অঙ্গাণু আছে যেটাকে বলা হয় পেন রিসেপ্টর। তো সায়েন্স প্রমাণ করেছে খুব সুন্দরভাবে। আর যখন দেখবি অনেক রোগী আছে হাসপাতালে পুড়ে যায়, অনেকে পোড়া থাকে না, আগুনে পুড়ে গেছে, তো আগুনে পুড়লে পেন রিসেপ্টর নষ্ট হয়ে যায়, আগুনে পুড়লে পেন রিসেপ্টর নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে যে ডাক্তার তাকে খোঁচা দিতে থাকে যে কাজ করছে কিনা। যদি রোগী নড়াচড়া করে তাহলে ডাক্তার খুশি হয়, কেন? কারণ পেন রিসেপ্টর ঠিক আছে। আচ্ছা, মনে করতো যদি পেন রিসেপ্টর না থাকতো শরীরে, তাহলে কি হতো? হাত যদি কেউ কেটে ফেলে দিত, তার কোনো ব্যথা বুঝতে পারতিক না, পরে হাত নাই, এমন হতো। এখন আমি যদি তোকে বলি এই পেন রিসেপ্টর সম্পর্কে কোরআনে বলা আছে, তুই মানবি? পেন রিসেপ্টর সম্পর্কে আল্লাহ বলছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 56, এখানে আল্লাহ বলছেন যে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে পেন রিসেপ্টর আগুনে নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে মেন পয়েন্ট। আর আল্লাহ বলছেন যে আমি জাহান্নামীদেরকে আগুনে শাস্তি দেব, হ্যাঁ, যখন তাদের চামড়াগুলো ফুলে মানে পুড়ে নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, তারপর আমি তাদেরকে আবার নতুন চামড়া দিয়ে দেবো যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। এই যে এখানে কোরআনে বলা হচ্ছে চামড়ার ভিতরে এমন কিছু একটা থাকে যে কারণে মানুষ ব্যথা অনুভব করে। হ্যাঁ, তার মানে কি ইঙ্গিত দেওয়া হচ্ছে? পেন রিসেপ্টরের ব্যথা অনুভব করার বস্তু। ব্যথাগ্রাহী বলা হয় এটাকে বাংলায়, পেন রিসেপ্টর ইংলিশ নাম এটার। এক কথা এটা হচ্ছে পেন রিসেপ্টর, এটার কাজ এটা। হ্যাঁ, আর তুই কি জানিস যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট, এখন তো ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি আছে, তাই না? প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, এটা জানিস? অবশ্যই এটা জানিস। এটা কয়দিন আগে আবিষ্কার হলো? সাধারণ ব্যাপার, এটা সাধারণ ব্যাপার না তো, এটা তো কয়দিন আগে আবিষ্কার হলো, 100 বছর আগে, 200 বছর আগে। তার আগে তো কেউ জানতো না, এটা ইউনিক। হয়তো। কিন্তু আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, কোরআনে ফিঙ্গারপ্রিন্টের কথা আছে। হ্যাঁ, এটা আছে সূরা কিয়ামা সূরা নাম্বার 75 আয়াত 3 এবং 4 সম্ভবত। আল্লাহ বলছেন যে তারা কি মনে করে আমি তাদেরকে মানে পুনরুজ্জীবিত করতে পারবো না? মানে যারা কবরকে অস্বীকার করে, মানে তোর মতো মানুষগুলো যারা কবর জান্নাত জাহান্নাম অস্বীকার করে, তাদের উদ্দেশ্য করে বলছেন যে তারা কি মনে করে আমি তাদেরকে আবার পুনরুজ্জীবিত করতে পারবো না? আল্লাহ বলছেন বরং আমি তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরুজ্জীবিত মানে পুনর্গঠন, যেটাকে বলা হয় মানে রিক্রিয়েশন করতে পারবো। মানে আঙ্গুলের অগ্রভাগ যেখানে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা থাকে, মানে আল্লাহ বলছেন আমি তোমাদের ইউনিক ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে ওটা সহ তোমাদেরকে আমি রিক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ তার ক্ষমতা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন মাত্র। তাহলে তুই কি পালি? পেন রিসেপ্টর পালি, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি পালি। তারপর তুই বলছিস ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি। তো ডার্ক ম্যাটার ডার্ক এনার্জির কারণে কি হয়? আমার মহাবিশ্ব
স্থির থাকে, স্থির থাকে, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, সম্প্রসারিত হয়, তাই না? একটা গ্রহ সৃষ্টি হয়। আর বিজ্ঞানী এডুইন হাবল টেলিস্কোপ আবিষ্কার করার পর এটা তিনি আবিষ্কার করেছিলেন যে এটা হচ্ছে তিনি আবিষ্কার করেছিলেন হাবল টেলিস্কোপ যখন আবিষ্কার করেন তারপরে যে মহাবিশ্বের একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি বা একটা গ্রহ আর একটা গ্রহ থেকে দূরে সরে যাচ্ছে। এটা থেকে তিনি প্রমাণ করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ আমরা যেটা সম্প্রসারণশীল মহাবিশ্ব বলি। হ্যাঁ, এখন আমি যদি বলি এটাও কোরআনে আছে, তুই মানবি? এটাও কোরআনে আছে, হ্যাঁ, এত মানা যায়। এটা তো কিছুদিন আগে আবিষ্কার হলো, হ্যাঁ, সেই এটা- সময় আবিষ্কার হবে। এটা 1929 সালে আবিষ্কার হয়েছে, এডুইন হাবেল আবিষ্কার করেছেন। এটা কোরআনে স্পষ্ট ভাবে আছে, সূরা জারিয়াত নাম্বার 51 আয়াত নাম্বার 47। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি আমার ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি মহাসম্প্রসারণকারী। এখানে কোনো প্যাঁচ লাগানোর প্রয়োজন আছে? সম্প্রসারণ আল্লাহ নিজে করছেন, তিনি বলছেন। এখন কি তোর কি মনে হয় এগুলো সব কোইন্সিডেন্স, কাকতালীয় ভাবে মিলে গেছে? এটা মনে হয় তো? এগুলো বড়, নিঃসন্দেহে বড়। হুম। আরো আছে তাহলে? হ্যাঁ, আরো অনেক। আমি যদি বলতে শুরু করি তাহলে তো শেষ করা যাবে না আজকে, অনেক আছে। তুই কোরআন সম্পূর্ণ করেছিস? হ্যাঁ, সম্পূর্ণ পড়ে আমি রিসার্চ করে দেখলাম। তুই এক কাজ কর, তোকে আমি একটা দিই, হচ্ছে কোরআন মাজিদটা বাংলা, মানে আরবি জানা পারলেও আরবি পড়ার প্রয়োজন নেই, তুই বাংলা অনুবাদটা পড়বি সম্পূর্ণ A to Z। বাংলা অনুবাদ? তুই দরকার হলে তুই মনে কর যে আমি কোরআনের ভুল ধরবো, এই জন্য তুই পড়া শুরু করবি প্রয়োজনে। ঠিক আছে, ওরা সম্পূর্ণ পড়, তারপরে হচ্ছে আমাকে জানাবি যে কি হলো। আমার মনে হয় না কোরআন সম্পূর্ণ তোর পড়া কাছে বাংলা অনুবাদ আছে? আমার কাছে বাংলা অনুবাদ নাই, তবে এখন তো ইন্টারনেটে যুগ, সার্চ করলে পেয়ে যাবি। বাংলা কোরআন লিখবি গুগলে, চলে আসবে A to Z সব। বসে পড়বো, ভুল দেখবো যে কতগুলো ভুল আছে। হ্যাঁ, সমস্যা নাই, ভুল বের করবো। তবে এখানে একটা আমি সতর্কবাণী দিয়ে দিই, মানে কোরআন বাংলা অনুবাদ পড়বে ঠিক আছে, কিন্তু এমন কোনো ওয়েবসাইটে চলে গেবি যেখানে বিভিন্ন নাস্তিক আছে, তারা আবার বিভিন্ন উল্টাপাল্টা ভাবে ভুল বের করে রাখে, যদিও সেগুলো ভুল না। তাদের মস্তিষ্ক ভুল। এখন তুই একটা অঙ্ক বুঝতে পারছিস না, হ্যাঁ, এখন এটা অঙ্কের ভুল না তোর ভুল? আমার ভুল। হ্যাঁ, এখন তুই যদি কোরআনের কোনো আয়াত না বুঝতে পারিস তাহলে কি এটা কোরআনের ভুল না তোর ভুল? ও, আমার ভুল। এটা তো আমাকে বুঝতে হবে। তো কোরআনে তুই এখন তুই অঙ্ক বুঝিস না, তুই অঙ্ক ভুল এবার রেখে দিবি না, কোনো টিচারের কাছে যাবি যে অঙ্ক ভালো বুঝি? শিক্ষকের কাছে যাবো অবশ্যই। হ্যাঁ, তো অবশ্যই আমাদের তো সেটাই করতে হবে। আমরা যখন কোরআন বুঝতে পারছি না একটা আয়াত, তখন একজন শিক্ষকের কাছে যেয়ে বলবো যে আচ্ছা আমি কোরআনের আয়াতটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেন এটা কি। হ্যাঁ, এটা করবো তুই অবশ্যই। হ্যাঁ, তো এভাবে। আর আল্লাহ কোরআনে বলে রেখেছেন যে আমি প্রত্যেককে তার নিদর্শন দেখাবো, তাদের নিজেদের মধ্যে, নিজের নিদর্শন মানে তাদের নিজেদের মধ্যে এবং আকাশ দিগন্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দেখাবেন। এখন যদি আমাদের চোখকে ভালোভাবে দেখি আমরা, আমাদের চোখ মূলত দেখতে অনেকটা আসমানের নেবুলার মতো, এটা একটা নিদর্শন হতে পারে। তারপর মানুষের মানে মস্তিষ্কের যে নিউরন গুলো মানে ছড়িয়ে ছিটে আছে, এটা যদি 3D ইমেজ আমরা দেখি, যেগুলো আর্টিফিশিয়াল, সেটাও যদি দেখি, আর মহাবিশ্বকে যদি দেখি, দেখতে অনেকটা একই রকম মনে হয়। এগুলো তো কাকতালীয় ভাবে মেলা সম্ভব নয়। আর অনেক নিদর্শন আছে, হ্যাঁ, যেমন তোর চোখে যে কারণে দেখতে পাই আমরা রড সেল এবং কোন সেল, এটা যদি একটা এদিক ওদিক হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না। তো তোর কি মনে হয় একটা মানে এত সুন্দর বডির মধ্যে এত মেকানিজম, এগুলো এমনি এমনি হয় কোনো চেষ্টা ছাড়াই? সেই মোবাইলটা আমার হাতে আছে, এই মোবাইলটা আমি যদি বলি এই মোবাইলটা কেউ তৈরি করেনি, এটা এমনি এমনি আমার কাছে চলে গেছে, অনন্তকাল থেকে আছে, মানবি না? তো তোর কি মনে হয় এটা কেউ তৈরি করেছে মোবাইল? অবশ্যই। অবশ্যই একটা ফ্যাক্টরি এটা তৈরি করেছে। তো ঠিক সেরকমই এই মোবাইলের চেয়ে অনেক কোটি কোটি গুণ মানে জটিল আমাদের বডি। আমাদের ভেতরে যে রক্তকণিকা, রক্তনালী আছে না, যে রক দিয়ে আমাদের রক্তগুলো চলাচল করে, এই রক্তনালীগুলোকে খুলে যদি আমরা সব বের করি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের পৃথিবীকে 3 বারে ভয় কাঁচানো যাবে, এতগুলো রক্তনালী আছে। তো এগুলো কোনো স্রষ্টা ছাড়া কিভাবে চলছে? এত বড় মহাবিশ্ব, এতগুলো গ্যালাক্সি কিভাবে চলছে? এগুলো নিয়ে একবার চিন্তা করতে হবে। আর আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে এটা সম্ভবত 52 নম্বর সূরা তুর,
35 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছেন যে তারা কি কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরাই স্রষ্টা? প্রশ্ন করছেন তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি নাকি তারা নিজেরাই স্রষ্টা? যে কোনো একটা হবে, হয় তারা স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে অথবা তারা নিজেরাই স্রষ্টা মনে করছে। তো এই বিষয়গুলো তো বুঝতে হবে, তাই না? আর তুই যে আমাকে বলছিস আমি অন্ধবিশ্বাস করছি, আমি অন্ধবিশ্বাস করি না তো, আমি তো নিজে আগে নাস্তিকের মতো ছিলাম, পরে এগুলো রিসার্চ করার পর দেখলাম যে না, নাস্তিকতা মূলত অন্ধবিশ্বাস। কারণ একজন নাস্তিক বলেছে যে ইসলাম ভুল, ও ঠিক আছে এটা ভুল, বা কোনো যাচাই বাছাই না করে। তো আমি এগুলো যাচাই বাছাই করার পর তারপরে ইসলাম নিয়ে এসেছি। তো সর্বপ্রথম কাজ হচ্ছে কোরআনটা ভালোভাবে পড়তে হবে A to Z, তাহলে সব উত্তর পেয়ে যাবে। আশা করছি উত্তর পেয়েছিস। বুঝতে পেরেছি। তাহলে কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগবে। হ্যাঁ, এখন তোর উদ্দেশ্য যদি ভুল ধরাই থাকে, ভুল বের করবি, আমি অ্যান্সার দিব, সমস্যা নেই। যদি কোনো ভুল পাস, আর আমার মনে হয় না কোনো ভুল পাবে, কারণ কোরআনেই চ্যালেঞ্জ করা আছে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 2 যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এখন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, অর্থাৎ একটা চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জকে তুমি যদি পারো অ্যাকসেপ্ট করো, সমস্যা নেই। তো আশা করছি ভালো লাগে কোরআন পড়লে। সম্পূর্ণ পড়ার পর আমাদের জাস্ট বইস আজকে ইনশাল্লাহ দেখি কবে দেখা হয় পরবর্তীতে। ভালো থাকো, গেলাম। মনে আছে ওই তুইও তো ওরকমই ছিলি, আমার আগে ছিলি তুই ওরকম। হ্যাঁ, আমি না হলে পরে হয়েছি। আমি তো তোর চলাফেরাও তো ছিল একটু রকম ধর্মীয় দিক থেকে। না, আমিও তো বলেছি তো, আমি তো আগে নাস্তিকই ছিলাম। হ্যাঁ, তবে পুরোপুরি না। মোটামুটি আমার মনে হতো যে আসলে কি ইসলাম সঠিক না ভুল, এগুলো আমার মনে হতো আর কি তখন, সে সময়। তো যাই হোক, আমি তো মোটামুটি আমাকে নাস্তিকতা থেকে ইসলামের পথে এনেছি মুসাব্বিরুল, এবং খুব সুন্দরভাবে দাওয়াত দিয়েছিল। তো যাই হোক, ওটা ভালো ছিল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ওই স্কুলের ঘটনা। স্কুল থেকে যখন আমরা আসতাম পরে ওই যে আমরা তো ওখানে অনেকেই, মানে কি বলবো, ওই গাছের ওখানে আমরা আড্ডা দিতাম, তাই না? কি কথা বলতাম, হ্যাঁ, এগুলো ভালো ছিল, দিনগুলোর কথা আসলে। আচ্ছা, আমাকে একটা জিনিস এবার বলতো, যে এটা হচ্ছে অনেকটা ভয়াবহ ব্যাপার, যে কিছুদিন আগে আমি আর রাবিত গেলাম নবাবগঞ্জ। তারপর ওখানে এক আননোন নাম্বার, হঠাৎ এক আননোন নাম্বার থেকে কল হয়েছিল। সে বলছে যে তোমাদেরকে জিহাদে যেতে হবে। জিহাদ? হ্যাঁ, এখন আবার কিছু জিহাদ, তাই না? ও বলছে তোমাদেরকে জিহাদে যেতে হবে। এখন এই জিহাদ, আমার তো মনে হয় না এগুলো জিহাদ, আমার মনে হচ্ছে এগুলো খুব জঙ্গিবাদের দিকে তারা ডাকছে, আহ্বান করছে। এমন অনেকে আছে যারা আমাদেরকে জঙ্গিবাদের দিকে ডাকছে। হ্যাঁ, তো এই ব্যাপারে যখন মাইনুলের সাথে কথা বললাম, মনে হচ্ছে তোর তো মানে আমার ব্যাপারটা ভাবতে অবাক লাগছে যে কে ও, যাকে দেখা যায় না, এ পর্যন্ত তার সাক্ষাৎ হয়নি। আমি জিহাদ মানে বুঝি না ভালোভাবে। জিহাদ মানে বুঝিস না? না, সেই জিহাদিরা আছে যারা মুসলমান না, ওদেরকে মারে। তো ওটা আসল ঘটনা কি, আর এখন ওইসব করা কেন খারাপ, তো বুঝি না। আচ্ছা, জিহাদ তাহলে আমি শুরু থেকে বলি। জিহাদ হচ্ছে একটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে চেষ্টা করা। এখন আমি যদি বলি যে আমি পরীক্ষায় পাস করার জন্য চেষ্টা করছি, তো এটা আমি পরীক্ষাতে পাস করার জন্য আমি জিহাদ করছি, ঠিক আছে? জিহাদ মানে যে ধরে গলা কাটা ফেলে দাও, এরকম না। কিন্তু মানে বিশ্ব মিডিয়া ইসলামকে এভাবে প্রচার করে। বিভিন্ন ইন্ডিয়ান সিনেমা আছে যেগুলোতে জিহাদকে এভাবে তুলে ধরে তারা, যে এটা হচ্ছে টেরোরিজম পুরোটাই। এখন বর্তমান সময় তাহলে জিহাদ কেন খারাপ, জিহাদি কেন খারাপ? না, জিহাদ খারাপ তো না, আমি তো জিহাদকে খারাপ বলি। জিহাদ অবশ্যই প্রয়োজন, যখন প্রয়োজন হবে তখন আমরা অবশ্যই জিহাদে যাব। কিন্তু আর জিহাদের অনেকগুলো শর্ত আছে, যেমন নামাজের জন্য শর্ত আছে না, নামাজের জন্য শর্ত আমাদের পবিত্র থাকতে হবে। হ্যাঁ, এটা একটা শর্ত। ওযু করতে হবে,
তাছাড়া আরো অনেকগুলো শর্ত আছে, তারপরে আমাদের নামাজ পড়তে হবে। আর কোনো শর্ত ছাড়াই যদি কেউ নামাজ পড়তে শুরু করে, এখন কেউ যদি সূর্যাস্তের সময় নামাজ পড়তে শুরু করে, হ্যাঁ, যে সময় নামাজ পড়া নিষিদ্ধ, তাহলে কি এটা হবে? মানে প্রত্যেকটার একটা নির্দিষ্ট টাইম আছে, তাই না? ইফতার করার, সেহারি করার একটা টাইম আছে নির্দিষ্ট। আমি তো আগে ইফতার করতে পারবো না, সূর্যাস্তের আগে তো আমি ইফতার করতে পারছি না। তো সেরকমই জিহাদেরও এরকম একটাই আছে যে এই সময় আমাদের জিহাদ ফরজ। এটা কখন বুঝবো? এটা আমাদের দায়িত্ব না, সাধারণ মুসলিমদের না। এটা যারা মুসলিম বিশ্বের যারা নেতা রয়েছে বা ইমাম, তারা এগুলো করবে যে হ্যাঁ, বিশ্বের অবস্থা এখন খারাপ, এখন আমাদের জিহাদে যেতে হবে। মানে আমাদের কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে। এটা কখন? একদম লাস্ট পর্যায়ে গিয়ে। মানে প্রথমে আমরা এমনি জাস্ট কথোপকথনের মাধ্যমে এটা করব, ইসলাম প্রচার, হ্যাঁ, ইসলাম প্রচারের চেষ্টা করবো যে হ্যাঁ, আমরা কথা বলে ভাই এটা আসলে সঠিক না, আপনারা যেগুলো করছেন এগুলো ঠিক না, এভাবে আমরা বুঝাবো প্রথমে। সব না বুঝতে যখন মুসলিমদেরকে হত্যা করা শুরু করবে ওরা, তখন আমরা জাস্ট রিভেঞ্জ হিসাবে এগুলো জিহাদে যাব। হ্যাঁ, কিন্তু দাওয়াত নাই, কিচ্ছু নাই, হুটহাট ডাইরেক্ট জিহাদ। মানে আমি একটা কাফের, একটা অমুসলিম আছে, ওকে আমি প্রথমে কি করবো? বুঝাবো যে ইসলাম এই কারণে সঠিক। এটা না করে আর গলায় ছুরির ধারে বলবো তুই ইসলাম গ্রহণ কর। এটা কিন্তু জিহাদ না। আচ্ছা, তাহলে বুঝলি এটা হচ্ছে জিহাদ। তুই বুঝিস? হ্যাঁ, বুঝেছি। আব্বাও পছন্দ করে না, যে আমি আমার এসব পছন্দ করি না, যে জিহাদ এগুলো পছন্দ করি না। আর কেউ আমার সামনে কথা বললো আমি সহ্য করি না ওসব। তা তুই তোরা বন্ধুরা জিজ্ঞাসা করছিস, সেজন্য শুনলাম বিয়েতে আসলে কয়টা বাড়ছে। তো মূলত আমরা জিহাদকে যেভাবে দেখি, মানে সমাজে যেভাবে প্রচার করা হয়, ওটা আসলে না। জিহাদ আসলে অন্যরকম, অন্য কিছু। এটা ইবাদত, অবশ্যই এটা ইসলামের সর্বোচ্চ একটা ইবাদত, কিন্তু এটা মূলত ওভাবে না যেভাবে আমরা ভাবি, মানে যেভাবে দেখানো হয় আমাদের নবীর মাধ্যমে, ওটা এটা না। তো যা হোক, আমাদের অনেক সময় হয়ে গেছে। তুই কি এখানে বসে থাকবি? মাথাটা ঠান্ডা করে। আচ্ছা, যাবি নাকি? আমরা তো ওদিকে যাই, দেখি ঠিক আছে, পরে ঠিক আছে, আচ্ছা। অনেকে বলে জিহাদ সম্পর্কে ভুল ধারণা আমাদের প্রচার করে। আশা করছি অভিক এবার বিষয়টা বুঝেছে। আর অভিককে যে বইটা দিল লাইব্রেরিয়ান, ওই বইটা খুবই ভালো। হ্যাঁ, ওই বইটা তুই একবার পড়িস। অবস্থা চলে এলেন? আমি চলে গেলাম, কিন্তু একটা দরকার ছিল, গুরুত্বপূর্ণ কথা ছিল, যে না আবার এলাম। মাইনুল কয়ে গেল? মাইনুল চলে গেল বাসায়, আবার আসবে না। আচ্ছা, কি বলছিলেন? তো বলছিলাম যে আমাদের একটা কাজ করতে হবে। তুই তো ইসলামের পথে ফিরে এসেছিস, সেটা ভালো কথা। এখন তো নামাজ টামাজে পড়িস, এটা ভালো। তবে আমাদের একটা কাজ করতে হবে, যেটা না করলে আমাদের মানে পরিপূর্ণ আমরা মুসলিম হতে পারবো না। কি কাজ? কাজটা হচ্ছে আমাদেরকে জিহাদে যেতে হবে। হ্যাঁ, তুই না এক্ষুনি বললি জিহাদ খারাপ? জিহাদ তো খারাপ না, আমি বোঝাচ্ছি যে আমি যেটা বলেছি তখন ওখানে মাইনুল ছিল, আর মাইনুল এগুলো পছন্দ করে না, তুই জানিস। ওই জন্য আমি এগুলো বলেছিলাম তখন। হ্যাঁ, কিন্তু জিহাদে আমাদের যেতে হবে, কারণ বর্তমানে মুসলিমদেরকে অনেকে হত্যা করছে কাফেররা। আমাদের এখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। এটাই আমাদের ইসলাম, বুঝলি? মানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধতে যেতে হবে? হ্যাঁ, আমাদের এখানে যেতে হবে। ঠিক হবে এটা? এখন আমি তোকে একটা বক্তব্য যদি শোনাতে পারতাম, তাহলে আমার বস আছেন, হ্যাঁ, মানে উনি একজন ভালো ইমাম। উনি পিএইচডি করেছেন মিশর থেকে। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় তার ডিগ্রি আছে, এবং তিনি ইসলাম সম্পর্কে খুব ভালো জানেন।
তো তিনি আমাকে বললেন যে তোমার বন্ধুরা যারা আছে তাদেরকে গিয়ে বলো, তার যদি আসে তাহলে আমাদের টিমটা একটু বড় হবে। আমাদের অলরেডি টিম গঠন হয়ে গিয়েছে। আর তুই যদি যেতে চাস তাহলে আমি তোকে নিয়ে যাবো এখনই হ্যাঁ, আজকে আমরা রওনা দিব, আজকে রাতে। তো চল দেখা করা যায়। হ্যাঁ। শোন, হ্যাঁ যা হোক, আমাদের এগুলো আমি যদি তোকে বলি কখনো এরপরে যে জিহাদে যেতে হবে না, তাহলে কিন্তু কথা শুনবে না খবরদার, ঠিক আছে? না, আমারই কথা শুনবে না, কারণ আমি হয়তো মাইনরিটির কারণে এগুলো হতে পারে। হ্যাঁ, তুই দূরে দূরে থাকছিস কেন? ভয় লাগছে নাকি আমাকে? না না, আমার সমস্যা নাই, এটা এমনি আর কি। লাল ছিল না? হ্যাঁ, আমার ক্যাপ তো লালই, কিন্তু হ্যাঁ এটা মনে হয় অভিজ্ঞের ক্যাপ। চল, ভুল করে তাহলে নিয়ে চলে আসি। ভুল কি হলো? ও হ্যাঁ, আমরা কি পড়ে গেছিল, আমরা ওঠার সময় ক্যাপটা হাত থেকে পড়ে গেছিল, আমি পিছনে না দেখে মনে হয় ক্যাপটা নিয়েছিলাম। তবে চল দিয়ে চেঞ্জ করে আসি, বেশি দূর তো যাইনি, তাই না? অভিক, ও যে আমি হচ্ছে আমার ক্যাব ভুলে গেছিলাম, তোর ক্যাপ নিয়ে এসেছি ভুলে, এই যে দেখ। হ্যাঁ, তোর ক্যাপ না? হ্যাঁ, তোর ক্যাপ না? আমারই ক্যাপ। আমার ক্যাপ হচ্ছে ওখানে রেখে চলে এসেছিলাম ভুল করে। তুই একটু আগে আমার সঙ্গে ছিলি না? হ্যাঁ, ও তো আমার সাথে ওখানে ছিল, দিয়ে আবার এখানে এলাম আমার ক্যাপের জন্য। আমি হচ্ছে ওই যে আমার ক্যাপ ওখানে রেখে চলে গেছি, ভুল করে তোর ক্যাপ নিয়েছিলাম ওখানে। তুই একটু আগে আমার সঙ্গে ছিলি না? এটা আবার কি বলছিস? আমরা তো একটু আগে ওখানে গেছিলাম, আমরা ওখানে দেখলাম যে ক্যাবটা মানে ভুলে গেছি, যে তখন আর কি আমরা চলে এলাম ক্যাবটা চেঞ্জ করার জন্য। আমি যে তোর সঙ্গে এক্ষুনি কথা বলছিলাম। কিভাবে সম্ভব ভাই? তুই আবার খাওয়া শুরু করছিস নাকি? না সত্যি, আমি ধর্মের পথে আসার পর আমি ওই সব কিছুই লাইনি। ও তো তখন থেকে আমার সাথে ছিল, যে এতক্ষণে এলাম না। এটা একটা আমার এটা কিছু কানেকশন আছে। আমি তোকে বলেছিলাম না যে মাহিম বলছিল যে ওই নাকি আমার মতো কাউকে দেখেছে, তাহলে এটা কি সেই? কি 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 দেখেছে? না মানে মাহিম আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে যে যেটা বলেছিলাম তোকে সেদিন, হ্যাঁ, যে ও নাকি আমার মতো কাউকে দেখেছে। আমি প্রফেসর পড়াই, কিন্তু ও নাকি নসিপুরে আমার মতো কাউকে দেখেছে ওর বাড়ির সামনে। হ্যাঁ, তো ওখানে আমাকে বলছিল যে জিহাদ না কিসের জন্য ও ডাকছিল। আমাকে এক্ষুনি তুই ওই কথা বললি, কিন্তু আমি তো আর সাথে আমাকে বললি মাইনুল ছিল না ওই জন্য কথা বলিনি, তুই আমাকে আবার জিহাদের জন্য ডাকতে গেছিলি। আমি এক্ষুনি ওখানে ছিলাম, তখন আমার সঙ্গে কথা বলছিলাম, আমি সত্যি বলছি, আমি কোনো কিছু খাইনি। ভাবতে হবে তোর মতো কাউকে দেখতে পেয়েছে আচমকা, একজন দুজন না, এক্ষুনি আমি যেখানে বসেছিলাম মাহিম নাকি ওখানেই দেখেছিল, ছিল। আবার এই বলছে এই নাকি দেখলো, এরপরে কি নাকি কে দেখবে, মানে কি ব্যাপার? এই বিষয় নিয়ে দেখতে হবে আমাদের আসলে। আচ্ছা, তো আমাদের এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। তো তার আগে তোর ক্যাপ ধর আর আমি ক্যাপটা দিই। তোর ক্যাবটা ওখানে থেকে এসেছে। ও আচ্ছা, ওকে আছে। রাবেদ, শোন, আমি হচ্ছে একটু বাইরে যাব, হ্যাঁ, তো গেটটা লাগিয়ে দিবি, আর এই যে বিছানটা আছে না, বিছানটা একটু ঠিকঠাক করবি, ঠিক আছে? মাইনুল আসতে পারে তো, আমাকে একটু আনতে যাবো, হ্যাঁ, তো গেটটা লাগিয়ে দিবি। আচ্ছা, হ্যাঁ, নিচে রেখে দিন। তো
যেটার জন্য ডাকলাম তোকে, হ্যাঁ সেটা হচ্ছে যে এখন বল কি করা যায়। সেদিন অভিক যেটা দেখলো এটা আসলেই মানে কেমন লাগছে তাই না? তারপর মাহিম দেখেছে, আবার অভিক দেখেছে, হ্যাঁ এটা আসলেই বিষয়টা কেমন ছিল, ব্যাপারটা তো নিয়ে আমাদের ভাবতে হবে তাই না? আজকে 10 দিন পার হয়ে গেল, তারপরেও আমরা কোনো খোঁজ পাচ্ছি না। 10 দিন পর মানে 10 দিন পর থেকে 10 দিন আগে তাকে লাস্ট দেখলাম, অভিক দেখলো, তারপর তাকে পাওয়া যাচ্ছে না। এখন কি করা উচিত বলে তোর মনে হয়? মানে আমরা কি পুরো মানে আর ম্যাপ নিয়ে বসবো, দেশের খুঁজবো না কি করবো? ম্যাপ নিয়ে কোথায় কোথায় ওকে দেখা যাচ্ছে? ওকে সর্বপ্রথম মাহিম দেখেছে ওর বাড়িতে, তারপর অভিক দেখলো ওখানে সেদিন, হ্যাঁ তারপরে আর কেউ দেখেছি বলে এ পর্যন্ত কোনো খবর পাই না। দেশের বাড়িতে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে যদি দেখা যায় তাহলে একটা ব্যাপার একটা কলেজে যাওয়া যেতে পারে। রাবিত কে আরও দেখো তো। ওয়ালাইকুম আসসালাম। মোসাব্বিরুল ভাই আপনি? হ্যাঁ 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 এই রাবিত, তুমি ওখানে বসো আর ওকে এখানে বসতে দাও। হ্যাঁ জি ভাই বসেন এখানে। হ্যাঁ তিনাকে তো চিনেন তাই না? মাইনুল তাই না? কেমন আছো তুমি মাইনুল? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো রণক বলো, আমি তো তোমার নতুন বাড়ি খুঁজতে গিয়ে আর কি ভাবছিলাম এটা হতে পারে, নক করলাম আর কি। হ্যাঁ তো তুমি ডাকতে চেয়েছিলে কী কারণে? তো হ্যাঁ ভাই আপনাকেও আমি ডাকতাম, ফোন দিতাম, কিন্তু আপনি চলে এসেছেন, ভালো করেছেন। হ্যাঁ তো যাই হোক, আমাদের যেটা আপনাকে বলছিলাম যে মাহিম আমার মতো কাউকে দেখেছে। পরে যেটা হলো, আমরা যখন গ্রামের বাসে গেলাম, আমি গেছিলাম, মাইনুল গেছিলো আর অভিক গেছিলো, তা আমরা 3 জন গিয়ে দেখলাম অভিক নাকি তাও দেখেছে। হ্যাঁ তো বিষয়টা আসলেই মানে অন্যরকম বিষয়, আমি এরকম বিষয় এর আগে কখনো দেখিনি। এখন জিনের ব্যাপারটা হচ্ছে যে জিন তো হতেই পারে, কিন্তু তার মানে এই না যে মানে এইভাবে মানুষকে ধোঁকা দেবে। এখন কিছু মানুষ আছে যারা মনে করো জিনকে কন্ট্রোল করতে পারে, তো তাদের মধ্যে এমন কোনো ভিলেন থাকতেই পারে, মানে এমন কোনো কেউ থাকতেই পারে যে হচ্ছে যার আদেশে জিন এই কাজগুলো করছে। হ্যাঁ এমনটা হতে পারে। এখন আমি তো বিষয়টা দেখবো, সমস্যা নেই। আমার রিসার্চ মোটামুটি মানে আমি মানে কোনো কিছু বুঝতে পারছি না যে কী হতে পারে এটা। মানে এটা একটা মানে এরকম কেস মানে আমি কোনোদিন দেখি যে একই মানে তোমার মতো হুবহু তো মেজাজ আলাদা। হ্যাঁ কিন্তু এটার মানে কী বলবো, এটা জাস্ট মানে আমি এখনও বুঝতে পারছি না। আমি যে বললাম জিন হতে পারে, হ্যাঁ হয়তো হতে পারে, জিন সম্ভাবনা আছে, কিন্তু তার মানে না ওটা জিন হবে। হ্যাঁ দেখো কী করা যায়। আর ওই আননোন নাম্বারের কোনো খোঁজ আমি এখনও পাইনি, তারপরও চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কী হয়। হ্যাঁ আর মাইনুল তুমি একটু বিষয়টা দেখবা, এই আননোন নাম্বার সম্পর্কে খোঁজ নিয়ে দেখবা। হ্যাঁ যেহেতু তোমার বড় বড় অ্যাড সাথে লিঙ্ক আছে, এগুলো ভালো পাবা। আমারও বেশি সময় নেই, আমি চলে যাব। আচ্ছা সমস্যা নেই, আমরাও বাইরে যাব। আচ্ছা আমি কিছু জানতে পারলে তোমাকে অবশ্যই জানাবো পরে। লামায় শিখছিলাম। হ্যাঁ ইনশাল্লাহ পরে দেখা হবে। রাবিত দেখতে লাগবে। তো মোসাব্বিরুল ভাই তো গেল, আমাদেরও যাওয়া উচিত, বাইরে গিয়ে চল ঘুরে আসি এখন। আর রাবিত তুই গেট লেগে দিস আমরা যাওয়ার পর।
আমার এত টাকা দিতে হবে, চল আমি যাবো। বাইরে চলে গেল একটা জিনিস আচ্ছা চলো। কেমন লাগলো? আর এই কথা ছাড়, হ্যাঁ রেখে ও যাই হোক, আমি যেটা বলি সব সময় যে ইসলাম কখনোই জঙ্গিবাদ সমর্থন করে না, বুঝলি? ইসলাম একটা শান্তির ধর্ম, আমাদের শান্তি মেনটেন করে চলতে হবে। অমুসলিমদের সাথেও কিভাবে ব্যবহার করতে হবে এগুলো আমাদের শেখানো আছে। হ্যাঁ, তো আমাদের অবশ্যই মানে দাঁড়াবো। এখানে দেখো চারিদিক কত ভালো, দেখো চারিদিক দেখো ভালো লাগে। তো তুমি যেহেতু ছোট এখনো, তো এই বিষয়টা কিভাবে বলবো তোমাকে ভাবছি আমি। বিষয়টা হচ্ছে যে যদি ধরো মনে করো তোমার সামনে কেউ আমাকে হত্যা করলো, তো তুমি কি চুপচাপ বসে থাকবে? না, কি করবে? প্রতিশোধ নেবে যে হ্যাঁ ওকে মারবো বা কিছু করবো, তাই না? তো এখন দেখো যে পুরা পৃথিবীতে মুসলিমদেরকে অমুসলিমরা মারছে, তা এখানে আমাদের কি চুপ করে থাকা উচিত হবে? মুসলিম হিসেবে উচিত হবে না। তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কিছু কথা বলবো এখন। মানে থামতে বললো কেন, সেটা তো ভাবতে হবে। এখন দেখি যে কি করা যায়। এবার ওখানে কেন ঢুকলো? মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ আরে মাইনুর, এটা কি করছিস তুই আমার দিকে? আরে কি মানে, এটা তো রনক ভাইয়া, তুমি চিনতে পারছো না কি ভাইয়াকে? এটা যদি রনক হয় তাহলে ওটাকে না, আমি রনক না। মানে ওদিকে থাক। ওকে মাইনুর, কি হয়েছে এখানে? তোমাকে থামতে বললি ওখানে, আর রাবিদ তুমি এখানে যাতে সবাই দেখছে আজকে ধরা পড়লো। হ্যাঁ কে? তো কই ও? পাঁচতলা থেকে কোথায় গিয়ে ফেরালো? তার মানে জিন ছিল ওটা? তুই ধরলি না? হ্যাঁ ধরলাম, দিয়ে চলে গেল আবার। আচ্ছা, তাহলে জিনের কথাটা বোঝা গেল। জিনের কথাটা বোঝা গেল, তাহলে সব কিছুর পেছনে জিন ছিল। তাহলে আমার বিষয়টা মোটামুটি এখন অলমোস্ট ক্লিয়ার যে ওই আননোন নাম্বার ওই হয়তো এগুলো করেছে, তাই না? তাহলে আননোন নাম্বারটাকে, আননোন নাম্বারটা হয়তো কোনো জঙ্গি হবে বা যে কেউ হবে, কেউ তাকে যদি আমরা দেখতে পাচ্ছি না, হয়তো আন্ডার কভার, ওই জন্য তাকে দেখা যাচ্ছে না। তো শুরু করতে হবে এখন, নতুন অনুসন্ধান শুরু করতে হবে। তো সমস্যা নেই, যেহেতু জিন ধরা পড়েছে ও আর আমাদের সামনে আসবে না, কারণ এখন আমরা যেহেতু জেনে গিয়েছি বিষয়টা। এটাই ছিল বিভ্রান্তি।
আচ্ছা, তো অঙ্ক বেলা করেছিস? ঠিক আছে, এখন আবার কে কল দিল? আবার আননোন নাম্বার। হ্যাঁ, ধরি। হ্যালো। কি ভাবছো সব এখানেই শেষ? এ তো সবে শুরু। জিন আর অজানা কণ্ঠ তোমাদেরকে বিভ্রান্তির পথে রেখেছিল, কিন্তু তোমরা তো জানো না সেটা কার আদেশে। আমি সেই ব্যক্তি, তবে আমাকে খুঁজে পেতে তোমাদের আরো 5 বছর লাগবে। সমস্যা নেই, আমি তোমাদের অপেক্ষায় আছি। আসো, দেখা হবে, কথা হবে এবং প্রমাণ হবে কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে, কে আসলে হিরো আর কে ভিলেন। হ্যালো মাইনুল, এটা অনেক বড় বিষয়, আমাদেরকে আবার কথা বলতে হবে। তুই আয়, তখন বলবো আমি। আসো, দেখা হবে, কথা হবে এবং প্রমাণ হবে কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে, কে আসলে হিরো আর কে ভিলেন। আর কে ভিলেন।